ওই শো কখন শুরু হবে? মনে বড় ব্যথা গো। হ্যাঁ, কিসের ব্যথা? 1431 থেকে 32 আসবে, কিন্তু জীবনে কেউ এলো না, তাই বিয়েটাও হলো না। আরে এটা কোনো ব্যথা নাকি? হ্যাঁ, এই নে এই নে এই নে। এটা কি হলো? এটা শালিমারের গায়ে হলুদ করে দিলাম। এটাতে কি হবে? মনের ব্যথা যাবে, জীবনের নতুন কেউ আসবে, আর নতুন বছরটা খুব ভালো কাটবে। এই নববর্ষে নতুন শো এই পুরনো পোশাকেই হবে না, গুপি বাবার মতো বলো, পাঞ্জাবি। বাহ 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 বাহ, ওদের নতুন পোশাক দারুণ 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 হয়েছে। তো রোগা হওয়ার সহজ উপায় যদি এক কথায় তোমায় জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যারা রোগা হতে চায় তারা খাবার খায় এবং তারপরে গলায় আঙুল দিয়ে সেটা বমি করে। এতটা ভাত, একটা মাছ, এইটুকু ডাল, কিন্তু ভাতের পরিমাণটা বিশাল। আমরা বেশিরভাগ কিন্তু চাষা ছিলাম। আমাদের দর্শকদের একটু বলুন যে ক্যালোরিটা কি? আমার কাজটা শুধু ক্যালোরি ডিফাইন করা নয়। আমি তো একটু জল খেলেও গায়ে লেগে যায়, আমার মেটাবলিজম ভালো নয়। ঠান্ডা জল খেলে মোটা হয়। মানে তেল খাবো, মাখন খাবো না ঘি খাবো, এটা নিয়ে বিশাল দ্বন্দ্ব। আমি ঘি রেকমেন্ড করি, কিন্তু হ্যাঁ সেটা পিওর ঘি হতে হবে। এর মুখে চপ কাটলে সব কিছু পড়ুক। কারণ আমি যতবার চেষ্টা করেছি যে ডায়েট করার কোনো একটা কারণে, তো ততবার দেখেছি আমার প্রচন্ড মুড সুইংস হতো। ভেরি গুড, দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। চোখের খিদে, মনের খিদে। কত পরিমাণ প্রোটিন একটা সুস্থ মানুষের প্রয়োজন হয়। তার ওজন 100 গ্রাম বলে আমি 100 গ্রাম প্রোটিন তাকে দেবো না, এটা প্রচুর ডায়েটিশিয়ান ভুল করে। নিউট্রিশনিস্টদের দেখেছি তারা মিষ্টির দোকানের টক দইয়ের থেকে এমনি যেই কোম্পানিগুলোর টক দই আছে সেইটাকে বেশি রেকমেন্ড করে। সেটা কারণ মিষ্টির দোকানে টক দইতে ডালদা থাকে। না, আমার অনেক বন্ধু বান্ধবকে দেখেছি তারা আম খায় না, কাঁঠালে গন্ধ লাগে। অ্যাভোকাডো আমদানি করে খাওয়ার থেকে সাধারণ পেয়ারা খাওয়াটা যে কতটা ভালো। সবচেয়ে বেশি দুঃখ পায় ডায়াবেটিক পেশেন্টরা। একদম। সে কি কিছুই খেতে পারবে না? হেলথ ইজ ওয়েলথ, সেটা যদি যায় সব গেল। বুঝে খান, গুজে খাবেন না। তাহলে নতুন বছরে নতুন পোশাক পরে আমরা শুরু করছি ইনজেকশন পডকাস্টের একটা নতুন পর্ব। আর এই পর্বে আমরা কথা বলবো আমাদের বাংলা নববর্ষের রেজলিউশন নিয়ে। অর্থাৎ ইংরেজি নববর্ষে তো আমরা প্রচুর রেজলিউশন নিয়েছি, এইটা খাবো না, জিমে যাব, এইটা ভাববো না, এই বদভ্যাস ত্যাগ করবো, যেটা বাংলা নববর্ষ আস্তে আস্তে আমরা সব ভুলে মেরে দিয়েছি। বাংলা নববর্ষে আমরা এই রেজলিউশন নেব যে আমরা পাত পেড়ে বসে খাবো, ফুলকো লুচি, হ্যাঁ সবকিছু খাবো। এরকম আনহেলদি খাবার খাবো আমরা, মানে এই লুচি ভাত মিষ্টি। আমাকে তো সবাই বলে এসেছে বাঙালি খাবার নাকি প্রচুর। না 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 না, বাঙালি খাবার কখনোই আনহেলদি নয়, সেটা প্রমাণ করতেই আজকে আমাদের সাথে এমন একজনকে নিয়ে এসেছি, ডক্টর অনন্যা ভৌমিক। ভৌমিক ভৌমিক ওয়েলকাম ম্যাম। আপনার সাথে এর আগেও আলাপ হয়েছে আমাদের দর্শকদের উইমেন্স ডে স্পেশাল এপিসোডে, আপনারা গিয়ে চেক করতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো সেখানে আমাদের বিস্তারিত কথা হয়নি খাবার দাবার নিয়ে। তো প্রথমেই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, রাদার আগাম শুভেচ্ছা জানাই আপনাকে নববর্ষের। আপনাদেরও এবং আপনাদের অডিয়েন্সদেরও সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং সবাইকে ভালো থাকার একটা প্রেরণা দিতে চাই। একদম, কারণ ম্যাম হচ্ছে ওয়েলনেস এক্সপার্ট। আমরা তো ভালো থাকি আমাদের নিজেদের খাবার, যেটা ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি, বাঙালি খাবার খেয়ে। তো এখন চারিদিকে ইন্টারনেটে যা যা বলছে, তো আমার মনে হচ্ছে বাঙালি খাবার ত্যাগ করতে হবে। প্রথমে যেটা বলি যে আমাদের বাঙালি খাবারের যেটা সবচেয়ে সুন্দর বিষয় সেটা হচ্ছে আমরা না নানান রকমের তেল ব্যবহার করি। আচ্ছা, একটা ভুল ধারণা আছে যে সর্ষের তেল খারাপ। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করে। আর অলিভ অয়েল বলে ওটা। হ্যাঁ, অলিভ অয়েল ভালো। হ্যাঁ, কিন্তু আমি তুমিই বলছি তোমাদের, আসলে ব্যাপারটা হচ্ছে আমরা যত কম্বিনেশন ব্যবহার করব না, মানে 3-4টে তেল যদি আমরা সারাদিনে খেতে পারি, 3-4 রকমের তেল যদি সারাদিনে খেতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য সেটা শ্রেয়। আচ্ছা, এক একটা তেলে এক একটা গুণ আছে, তো যত মিক্সচার হবে তত গুণগুলো আমরা বেশি পাবো। সুতরাং একটু ভেবে যদি আমরা দেখি যে আমরা যখন বাঙালি খাবার খাই তখন একটা জিনিস আমরা সানফ্লাওয়ার অয়েল বা সাদা তেলে রান্না করছি, সেটা বাদাম তেল হতে পারে, সানফ্লাওয়ার অয়েল হতে পারে। নেক্সট আমরা পরের
মানে মিনিটেই মাছের কিছু একটা খাচ্ছি, যেটা আমরা অবশ্যই কিন্তু যদি দেখো তাহলে আমরা সেটা সর্ষের তেলে বানাচ্ছি, এবং সর্ষের তেলের গুণাবলীটা আলাদা বাদাম তেল থেকে। তারপরে এখন ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স, আমরা সবাই আমেরিকান হতে চাই, সুতরাং আমরা সবাই অলিভ অয়েল বা সে জাতীয় কিছু একটা ব্যবহার করি। তো তাহলে কি হচ্ছে, আমরা অটোমেটিক্যালি কিন্তু 3টে রকমের তেল ব্যবহার করছি, এবং সেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো। সুতরাং আমি তো বলবো ইন্ডিয়ান খাবার বা মানে বাঙালি খাবার স্পেশালি অনেকটা ভালো অন্য খাবারের থেকে। কতটা কি খাবো, মানে আমরা সচরাচর বাঙালি খাবার বা বাঙালি থালা দেখলে দেখবেন এতটা ভাত, একটা মাছ, এইটুকু ডাল, কিন্তু ভাতের পরিমাণটা বিশাল থাকে। এইটা সঠিক, একদম সঠিক বলেছো। কারণ দেখো, আমরা যদি একটু পেছন দিকে যাই, আমাদের হিস্ট্রির দিকে যাই, ইতিহাস, সেক্ষেত্রে আমরা দেখব আমরা বেশিরভাগ কিন্তু চাষা ছিলাম। আমরা চাষ কৃষিপ্রধান দেশ, নদীমাতৃক কৃষিপ্রধান দেশ আমরা চাষ করতাম, সেখান থেকে আমাদের যা ফসল হতো সেই ফসল আমরা খেতাম বা বিক্রি করা সেটা আলাদা ব্যাপার, বা হ্যাঁ নদীতে যেতাম, সেখান থেকে মাছ ধরতাম। তো আমাদের কিভাবে খাবারটা আসবে সেইটার ব্যবস্থাপনায় আমরা কিন্তু ছিলাম। হ্যাঁ, আমাদের উর্বর মাটি, এটা একটা দারুণ জিনিস আমাদের নদীমাতৃক দেশ বলে। তো সুতরাং আমাদের কিন্তু, আমরা সেডেন্টারি ওয়ার্কার কেউ নই, আমরা কিন্তু ভীষণ খাটতাম। যারা বেশি খাটে তাদের তো সেই পরিমাণ ক্যালোরিটা দরকার, তো সেক্ষেত্রে ক্যালোরিটার জন্য তো আমাকে ভাতের পরিমাণ বাড়াতে হবে। কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা কি করছি, আমরা গাড়িতে উঠছি, উঠে অফিস যাচ্ছি, আবার অধিকাংশ বাঙালি অফিস যাচ্ছে না, তারা হোম অফিস করছে, ঠিক আছে, ওয়ার্ক ফ্রম হোম, এবং তারপরে ওই পরিমাণ ভাত খাচ্ছে। তাহলে সামঞ্জস্যটা কোথায়? সুতরাং এখানে প্রবলেমটা ভাতে নয়, প্রবলেমটা আমাদের ক্যালোরির যে নিডটা সেটা কমে গেছে। এদিকে আমরা আগের মতো ভাত খাচ্ছি, এখানে তো একটা প্রবলেম, ব্যালেন্সের অভাব, তো সেটাকে ঠিক করতে হবে। ক্যালোরির কথা এলো, হ্যাঁ, আমাদের দর্শকদের একটু বলুন যে ক্যালোরিটা কি? আজকাল লোকে ডায়েট বলতে বোঝে যে কত ক্যালোরির ডায়েট আমরা খাচ্ছি, না খাওয়া বোঝে সবার আগে। ও মা, সেটাতে তো আমি পরে আসছি, ডায়েটিং করছি মানে খাচ্ছি না। আচ্ছা, ডায়েট বিষয় নিয়ে আমরা ডিটেইলে পরে কথা বলছি, তার আগে বাবা ক্যালোরিটা বুঝি। হ্যাঁ, আমাকে দেখলেই লোকে বলে যে ও তুমি তো খাও না। আরে ভাই, আমি ভীষণ খাই। তো ঠিক আছে, সেটাতে পরে আসছি, আগে ক্যালোরির ব্যাপারটা একটু পরিষ্কার করে, এবার আমি যেটা জানি সেটা একটু বলি। সেটা হচ্ছে, ক্যালোরি মানে কিছুই না, মানে কতটা এনার্জি খাবার থেকে আসছে। এনার্জি আমাদের শরীরের জন্য লাগে, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, যখন ঘুমোচ্ছি তখনও আমাদের এনার্জি লাগে, এবং সেইটা আমরা খাবার থেকেই পাই, এবং সেটার যে মাপকাঠি বা ইউনিটস সেটা ক্যালোরিজ, কিলো ক্যাল, ঠিক আছে। তো অবশ্যই সব রকম খাবারের মধ্যে ক্যালোরিজ আছে, এবং এক একটা খাবারে এক এক মানে পরিমাণে ক্যালোরিজ আছে। ধরুন, কার্বোহাইড্রেট থেকে আমরা 1 গ্রামে 4 কিলো ক্যালোরি পাচ্ছি, প্রোটিন থেকেও 4 কিলো ক্যালোরি পাচ্ছি, আর ফ্যাট থেকে 9 কিলো ক্যালোরি পাচ্ছি। এইটা আমাদের ডায়েটিশিয়ানস যারা বা ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টরাও, যখন আমরা ডায়েট চার্ট বানাই, আমাদের বলে দেওয়া হয় যে এত কিলো ক্যালোরির ডায়েট চার্ট বানাতে হবে, আমরা সেই অনুযায়ী ক্যালকুলেট করে সেটা বানাই। কিন্তু সাধারণ লোকে ভাবে যে একটা ডায়েট চার্ট মানে এত ক্যালোরিজ, কিন্তু আমি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, আমার কাজটা শুধু ক্যালোরি ডিফাইন করা নয়, আমার কাজটা মেটাবলিজম দিয়ে, মানে শরীরের মধ্যে সমানে যেই সব প্রক্রিয়াগুলো চলছে, অনেক কেমিক্যাল রিয়াকশন সমানে চলছে, প্রত্যেক মিলি সেকেন্ডে কেমিক্যাল রিয়াকশন চলছে, এবং সেইগুলো কিভাবে নর্মালে ফিরিয়ে আনা যায়। কারণ এই যে লাইফস্টাইল ডিজিজেসগুলো আছে, যেগুলোর নাম খুব সাধারণভাবে ডায়াবেটিস, থাইরয়েড, সব বেশিরভাগই লাইফস্টাইল ডিজিজ। তো এইগুলো কেন হয়? এই যে কেমিক্যাল, মানে সাধারণ ভাষায় মুন্না ভাইয়ের কথায় কেমিক্যাল লোচা, ঠিক আছে। তো এই কেমিক্যাল লোচাটাকে রিভাইজ করার জন্য আমি পড়াশোনা করেছি, ওটাকে রিভার্ট করি এবং রিভাইজ করি। এবং সেটা কিভাবে করি? খাদ্য হচ্ছে বা খাবার হচ্ছে আমার হাতিয়ার,
তো আমি বেসিক্যালি নানান রকম মেটাবলিক ডিজিজেস ঠিক করি খাবারের মাধ্যমে। ডায়েট কিন্তু শুধু ক্যালোরিজ নয়, ওটা হচ্ছে আমরা যেরকম টিপ অফ দ্য আইসবার্গ বলি, টাইটানিক যেরকম শুধু আইসবার্গের টিপটা দেখে ধাক্কা খেয়েছিল, ওরকম ধাক্কা খাবেন না, টিপটা নয়। আসল ব্যাপার হচ্ছে মেটাবলিজম, ক্যালোরি শুধু টিপ অফ দ্য আইসবার্গ। আর মেটাবলিজম নিয়েও অনেকে বলে কথায় কথায়, আরে তুই তো খাস, তোর গায়ে লাগে না কারণ তোর মেটাবলিজমটা ভালো, হ্যাঁ, বা আমি তো একটু জল খেলেও গায়ে লেগে যায়, আমার মেটাবলিজম ভালো নয়। তো এই যে মেটাবলিজম বিষয়টা একটুখানি ডিটেলে বলুন। তুমি যেটা কথা বলছো সেটা মেটাবলিক রেট, ঠিক আছে? হ্যাঁ, কিছু কিছু মানুষের হায়ার মেটাবলিক রেট থাকে, কিছু কিছু মানুষের লোয়ার মেটাবলিক রেট থাকে। কিন্তু আমরা যখন নানান রকমের অসুখের কথা বলছি, যেটা আমি লাইফস্টাইল ডিজিজেস বললাম, সেটা ডাক্তারবাবু বলতে পারবেন, যে আমরা কিন্তু সেখানে মেটাবলিক চেঞ্জেসের কথা বলছি। মানে নানান রকমের কেমিক্যাল লোচার জন্য কিন্তু আমাদের ধরো সুগারের মেটাবলিজম বা কার্বোহাইড্রেট মেটাবলিজম যেটা, সেটা গন্ডগোল হয়ে গেল, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেল, সেন্সিটিভিটিটা খারাপ হয়ে গেল। সেটার জন্য কিন্তু লাইফস্টাইল, ডায়েট, জেনেটিক্স এইগুলো তার কারণ, ঠিক আছে? এবার আমরা কিন্তু জেনেটিক্সে তো কিছু করতে পারবো না। তোমার জিনসে যদি আছে যে তোমার মা বাবা প্রচন্ডভাবে ডায়াবেটিক, তুমি তো ওয়াশ আউট করতে পারবে না তোমার জিনসগুলোকে, রক্তটা তো চেঞ্জ করে দিতে পারবে না। তাহলে আমরা কি করতে পারবো? আমরা কিন্তু খাবার আর লাইফস্টাইল দিয়ে সেটাকে কন্ট্রোল বেটার করতে পারবো, যাতে তুমি অনেক বছর ধরে কম ওষুধেও কিন্তু ভালো থাকো, ঠিক আছে? এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমি আমার ক্লিনিকে রেগুলার বেসিসে, মানে আমি কাউন্ট হারিয়ে ফেলেছি কত পেশেন্টকে আমি ডায়াবেটিস রিভার্স করেছি। তারা এখন ভীষণভাবে নন ডায়াবেটিক, এবং তারা ভুলেও গেছে যে যারা কোনোদিন ডায়াবেটিক ছিল। তার জন্য রোজ আমার কাছে আসতে হয় না, তার জন্য একটা প্রসেস আছে যেটা কিছুদিন লাগে। আমরা সেটা ডিসাইড করে নিই, আমরা ডিসকাস করি, পেশেন্টের সাথে ডিসাইড করি যে আপনার এতদিন লাগবে, এবং সেই সময় আমরা ডায়েটের ইন্টারভেনশন দিই, মানে ডায়েটটা চেঞ্জ করি, আমরা লাইফস্টাইলটা চেঞ্জ করি, আমরা মানসিক যদি কোনো স্ট্রেসের ব্যাপারে কোনো অ্যাসপেক্ট থাকে, যে জন্য আমি বললাম তোমাকে যে আমি ওয়েলনেস নিয়ে পড়াশোনা করেছি, তো আমার কাছে সাইকোলজিটাও ভীষণ ইম্পর্টেন্ট। মানে মানসিকভাবে তুমি ঠিক আছো কিনা, তার সাথে খাবারের বিশাল রিলেশনশিপ, প্রচন্ড। কারণ আমি যতবার চেষ্টা করেছি যে ডায়েট করার কোনো একটা কারণে, তো ততবার দেখেছি আমার প্রচন্ড মুড সুইংস হতো। ভেরি গুড, দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। হ্যাঁ, আমি রেগে যাচ্ছি, কিন্তু আমি একদমই রাগী মানুষ নই, কিন্তু প্রিয় খাবারগুলো পাচ্ছি না বলে আমি ছোটখাটো ব্যাপারে রিঅ্যাক্ট করছি, একদম ঠিক। পরবর্তীকালে আমার বিরিয়ানি দিলে মনে হচ্ছে কেন আমি করলাম এটা। হ্যাঁ, তো এটা একটু বল। 2 রকমের হাঙ্গার হয়, যেটাকে আমরা খিদে বলি। 2 রকমের হয়। একটা হচ্ছে পেটের খিদে, মানে শারীরিকভাবে আমাদের শরীর খাবার বা ক্যালোরিজ বা নানান রকম প্রোটিন, ফ্যাট এগুলো চাইছে। আমাদের শরীরের একটা নিজস্ব ক্ষমতা আছে আমাদেরকে বোঝানোর যে এবার তোমাকে খেতে হবে, ওটা সিগন্যাল, ঠিক আছে? কিন্তু আরেক রকমের খিদে হয়, চোখের খিদে, মনের খিদে। ও আচ্ছা, ক্রেভিং বলি, মানে সাধারণ ভাষায় ইংরেজিতে আজকাল সবাই, মানে যারা ইংরেজি বিশেষ বলে না তারাও ক্রেভিং জানে। তো ক্রেভিং মানে কিন্তু আসলে খিদে পাওয়া নয়। একটা খাবার দেখে মনে হচ্ছে এটা আমি খেতে চাই, তখন চোখের খিদে যেটা বলে, চোখের খিদে, মনের খিদে। চোখের খিদে আমি একটুখানি মনটাকে পাঠিয়ে দিল। না, এই দুটো জিনিস হয়, আমি একটুখানি এই দুটোকে ডিফারেন্সিয়েট করি। চোখের খিদে হচ্ছে আমি হয়তো খেয়ে দিয়ে উঠেছি, হঠাৎ করে দেখলাম আমার প্রিয় খাবারটা চোখের সামনে কেউ এটা খাচ্ছে, হ্যাঁ, তখন আমার ওই চোখের খিদেতে মনে হচ্ছে একটু খাই, বা এমন একটা জায়গায় গেছি পেট ভর্তি। আর মনের খিদে হচ্ছে রাত 12টার সময় আমার একটু চকলেট ক্রেভিং হচ্ছে, আমার একটু আইসক্রিম ক্রেভিং হচ্ছে। তখন আমার বন্ধুরা রাত্রি 12টার সময়, 2টোর সময় আইসক্রিম ক্রেভিং হচ্ছে, তো একটা আইসক্রিম অর্ডার করে, একদম অনলাইন। এটাই হচ্ছে মনের খিদে আর চোখের খিদে তফাৎ। একদম। তো এবারে এইটাকে কি করে কন্ট্রোল করবে? এখানে তো ক্যালোরির কোনো ইনভলভমেন্ট নেই, খিদেরও কিছু নেই না। এটা আসলে মনটাকে সেইভাবে ঠিক করা। তার মানেই কোনো একটা মানসিক জায়গায় আমাদের কোনো একটা না পাওয়া আছে, কোনো একটা অতিরিক্ত এক্সপেকটেশনও থাকতে পারে। তো এই সবগুলোকে আমরা কন্ট্রোল করতে আমাদের শিখতে হবে, এবং সেটার জন্য আমাদের অনেক পদ্ধতি আছে। সুতরাং খাবার আর মন এই জিনিসটা ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত, এটাকে কিন্তু আলাদা করা যায় না। ব্রেন অ্যান্ড জিআই ট্র্যাক্ট
যদি তুমি দেখো যে আমাদের আমরা তো না হয় ঠিক আছে, আমরা উন্নত প্রাণী, আমাদের র্যাশনাল, আমরা আমাদের বুদ্ধি আছে, কিন্তু একটা কেঁচো যদি দেখো, সে কি করে বুঝছে? তার তো ব্রেন নেই, তার কিন্তু জিআই ট্র্যাক্ট বা খাদ্যনালীটাই তার অ্যাকচুয়াল ব্রেন। সুতরাং আমরা যারা নিউট্রিশনিস্ট বা নিউট্রিশন নিয়ে যারা পড়াশোনা করেছি, আমাদের তো খাদ্যনালীটাই সব। তো আমরা সবসময় বলি দ্য জিআই ট্র্যাক্ট হ্যাজ আ মাইন্ড। তো সেই জন্যই আমি পিএইচডি করার পরে আমি বুঝলাম যে আমি তো ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট নিয়ে পড়াশোনা করলাম, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হলাম, কিন্তু আমি তো কিছুই জানি না, কারণ আমি তো মনটাকে নিয়ে পড়াশোনা করিনি। তো আমি আবার মনটাকে নিয়েও পড়াশোনা করলাম ওই জন্য। আর এখন কিন্তু কারেন্টলি আমাদের পুরো ওয়ার্ল্ডই অনেকটা এগিয়ে গেছে। আমরা কিন্তু সেই ডায়েট মানে কিন্তু আমরা বসে বসে ভাববো যে এইটা খাবো না, ওইটা খাবো না, ওটা কিন্তু ডায়েট নয়। সাধারণ মানুষ সেটা বোঝে ঠিকই, কিন্তু আমাদের কিন্তু ওই মানে কিছুই না, অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে ডায়েটের প্রতি। ডায়েট কিন্তু মাইন্ডফুল ইটিং। মাইন্ডফুল ইটিং ব্যাপারটা আমাদের দেশের নয়, এটা বিদেশ থেকে আমদানি করা ঠিকই, কিন্তু যদি আমরা একটু ভেবে দেখি, আমরা কিন্তু আগে আবার যদি ইতিহাসে ফিরে যাই, আমরা কিন্তু সবকিছু করতাম খাবার জন্য, খাবার জোগাড় করার জন্য। ঠিক আছে, আমি যদি বাংলায় ফিরে আসি, বাংলার ইতিহাসে ফিরে আসি, তাহলেও কিন্তু তাই। ওই সবাই একটা কথাই আমরা বলি যে পেটের দায় করতে হয়, চুরি পেটের দায় চুরি করতে হয়। অ্যাবসলিউটলি। আমি খেতে বসতে চাই, এবং ওই যেই সময়টা আমি খাবো, আমাদের হয়তো দাদু দিদারাও বলতেন যে যখন খেতে বসবে তখন কেউ ডাকলেও উঠবে না, ভালো করে বসে খাবারটা খেয়ে নেবে, ইভেন কথাও বলবে না, কনসেন্ট্রেট করে খাবে। এক্স্যাক্টলি। আমদানিটা কিন্তু বিদেশ থেকে, মাইন্ডফুল ইটিং কথাটা। কিন্তু আমি যত মাইন্ডফুল ইটিং নিয়ে পরে পড়াশোনা করেছি, আমি কিন্তু বুঝতে পেরেছি যে এটা কিন্তু আমাদের দেশের ইতিহাসে ভীষণভাবে ছিল, আমরা কোথাও একটা সেটাকে নষ্ট করেছি। তাই এই যে আমরা বাচ্চাদেরকে একটা মোবাইল দিয়ে টুকটুক করে খাইয়ে দিচ্ছি, কিন্তু ওটাই তো মেইন ডিভাইস না এখন বাচ্চাদের খাওয়ানোর। এখন আমি রবিবার দিন একটা ক্যাফেতে গেলাম, 3টে ওরকম গ্রুপ, যারা মা বাবা বাচ্চা এসছে, 3টে বাচ্চাই এরকম মোবাইল কফি কাপের সামনে, বাচ্চাকে খাওয়ানো হচ্ছে, বাচ্চা গোল গোল চোখ করে মোবাইল দিকে তাকিয়ে আছে। তুমি আর আমি একই বয়সী হব, আমাদের সময় ছিল হয় গল্প বলতো, অথবা কোনো পাশের বাড়ির কাকুর ভয় দেখাতো যে কাকু ধরবে নাহলে খেয়ে নাও, অথবা জুজু বা এরকম কোনো ফিকটিশিয়াস ক্যারেক্টার বলা হতো, অথবা পড়তো। তখনকার দিনে মাঠটা ওরকম প্যারেন্টিং গাইডলাইন ওসব ছিল, তখন আমরা রিয়েলাইজও করিনি এগুলো অফেন্স। এক্স্যাক্টলি। তখন আমি বাংলা প্রসেসে খাওয়ানো হতো, বুঝলেন তো, বাংলা প্রসেসে। তখন আমরা মারতে মারতে আমি তো বলবো স্ট্রং হয়েছে। আমি এনকারেজ করছি না আপনারা বাচ্চাদেরকে মারুন, কিন্তু আমরা যেই বয়সে বড় হয়েছি বা যেই সময় বড় হয়েছে, আমাদের কাছে মারটা আলাদাভাবে রেজিস্টার করেনি যে এটা আমার খুব একটা কিছু ডিসঅর্ডার জেনারেট করছে বা এটা খুব একটা বাবা মা অফেন্স করছে, তখন আমরা বুঝতে পারিনি। হ্যাঁ, এটা একদম ঠিক কথা। কিন্তু তাতে কি হচ্ছে, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ঠিক যেরকম আমরা একটা রিলেশনশিপ মার সাথে বাবার সাথে এটা ডেভেলপ করাটা খুব জরুরি, যাতে পরবর্তীকালে আমাদের পরের রিলেশনশিপগুলো ভালো থাকে, ঠিক সেরকম খাবারের সাথে একটা ওতপ্রোত সম্পর্ক তৈরি করা খুব দরকার। যে বাচ্চাদের খাবারের সাথে সম্পর্ক খারাপ, তাদের কিন্তু পরবর্তীকালে গিয়ে নানান লাইফস্টাইল ডিসঅর্ডার হয়। এইটা কিন্তু একটু ভেবে দেখতে হবে। আমরা যারা নতুন মা নতুন বাবা, আমি প্যারেন্ট হিসাবেই বলছি, এখন তো বাবা মার আলাদা রোল নয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখা উচিত যে ঠিক যেরকম আমরা দেখছি যে বাচ্চা সত্যি কথা, আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট, আমার বাচ্চা সত্যি কথা বললো না মিথ্যে কথা বলে, এই মিথ্যে কথা বললি কেন, কি জন্য বললি, ঠিক সেরকম এটা খুব জরুরি যে আমরা দেখি যে আমাদের বাচ্চার সম্পর্ক খাবারের সাথে কিভাবে তৈরি হচ্ছে, কারণ ওই সম্পর্কটাই ডিফাইন করবে, বা এটা একটা প্রেডিক্টর বলা যায়, মানে এটা একটা ভাবে পথপ্রদর্শক যে পরবর্তীকালে আমাদের কি কি শারীরিক সমস্যা হতে চলেছে। এক্ষেত্রে একটা কথা বলি যে অনেকে বাচ্চাকে হেলদি খাওয়ার
নোর চেষ্টা করে। হেলদি মানে কি বলতো? ইজ নট টেস্টি। এটা কমপ্লিটলি ভুল। না ফুড ইজ হেলদি। না আমি ওটাতে আসছি আমি একটুখানি ক্লিয়ার করে দিই, তুমিও বুঝতে পারছো আমি কোন জায়গা থেকে কথাটা বলছি। এইরকম যার ডাক্তারকে নিয়ে এসেছি এর মুখে চপ কাটলে সব কিছু পড়ে। তো বিষয়টা হচ্ছে আমাকে যেরকম ছোটবেলায় আপেল সেদ্ধ, আলু সেদ্ধ, একটু পেঁপে সেদ্ধ দিয়ে খাওয়াতে হতো, ওটা নিঃসন্দেহে এটা হেলদি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু টেস্টের ব্যাপারে তো আমরা এই বিতর্কের অবসান করি। তুমি বলে দাও যে কিভাবে আমরা হেলদি এবং টেস্টি খাবার একই সাথে খেতে পারি। দেখো, তুমি যদি টেস্টি বলো, টেস্টি মানে কি, আমাদের জিভে যেটা ভাল লাগছে, আমাদের জিভটা কিন্তু এইটুকু, ওইটার জন্যই সব, ঠিক আছে? জিভটাই কিন্তু মনকে ভালো রাখে যে টেস্টি হলো কি না, ঠিক আছে? তো স্বাদ খুবই জরুরি, এবং স্বাদের সাথে আরেকটা জিনিস কিন্তু লুকিয়ে আছে যেটা আমার কাছে খুব জরুরি, সেটা হচ্ছে ফ্লেভার বা তার গন্ধটা, ঠিক আছে? তো একটা খাবার আমরা যেরকম জিভ দিয়ে তার আস্বাদনটা করি, সেরকম কিন্তু আমরা গন্ধটাও আমাদের কাছে খুব জরুরি। হ্যাঁ, বাড়িতে পাঁঠার মাংস হচ্ছে, অ্যাবসলিউটলি। তো এইটা কিন্তু ভীষণ জরুরি, এবং খুব ছোট বয়স থেকেই সেটা কিন্তু বাচ্চাদের মধ্যে থাকে। হ্যাঁ, সেটাকে কিন্তু আমরা রেকগনাইজই করলাম না। সুতরাং আমাদের কি করতে হবে, যেটা ডাক্তারবাবু এক্ষুনি বললেন, যে বাচ্চাকে যেটা খেতে দেওয়া হতে অবশ্যই নিজে খেয়ে তারপর দিতে হবে, এটা অবশ্যই। কিন্তু আমরা ডায়েট মানে সেটা বুঝি না, আমরা ভাবি সব রকমের মশলা বাদ, যেটা তুমি বললে যে সেদ্ধ, আপেল সেদ্ধ, পেঁপে সেদ্ধ, কেন মশলার কি দোষ? হ্যাঁ, একটা জিনিস ভেবে দেখো, আবার সেই আমি ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সের কথা বলছি, কিন্তু ওখানে কিন্তু মশলা নেই, ওখানে মশলার চাষ হয় না। আমাদের ইন্ডিয়াতে কিন্তু, বা আমি শুধু বাংলার কথা বলছি, ভারতবর্ষ, সামগ্রিক ভারতবর্ষ বলতে আমরা যেটা বুঝি, সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্টেটে আমরা মশলা প্রধান মানুষ। দিনে এমন কোনো খাবার নেই যেটাতে আমরা মশলা দিই না, একদম ঠিক আছে? এবং মশলা থেকেই আমাদের কিন্তু বেসিক স্বাদ বা গন্ধ, ফ্লেভার, ওটা আসে, এবং ওটাই আমাদের মনকে ভালো রাখে। সোজা কথা, ঠিক আছে? আমার মুখটা কিছুক্ষণ আগে একদম। তো তোমার যা মুখটা হয়েছিল যখন তুমি ওই মানে বয়েলড পেঁপে, যাই হোক, আমাদের আরেকটা যেটা, যে 5 বছর আগে যেটা দিয়ে আমরা গেলাম, সেটা হচ্ছে কোভিড। ওই সময় একটা বড় ঢেউ উঠেছিল, মানে কথার ঢেউ উঠেছিল, যে কি ব্যাপার, ইন্ডিয়াতে কোভিড হলে তো সবাই মারা যাবে, সবাই এত কাছাকাছি থাকে, সবাই মারা যাবে, কিন্তু আমাদের এত কম মৃত্যু হলো কেন? মানে পপুলেশনটা যদি দেখো, তাহলে আমাদের পার্সেন্টেজটা খুবই কম, মৃত্যুর পার্সেন্টেজ। সবাই বললো আমরা খুব নোংরার মধ্যে থাকি, তো আমাদের ইমিউনিটিটা খুব ভালো। একদমই নয়। কারণ কি জানো? কারণ হচ্ছে মশলা। আমাদের ইমিউনিটি, বা যেটাকে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বলে মনে করি, মানে নিজস্ব ক্ষমতা, নিজের শরীরের মধ্যে যে ক্ষমতাটা আছে যে কোনো রোগের সাথে লড়াই করার, শরীরের ভেতরকার সৈন্য, সেটা তৈরি হয় শুধু প্রোটিন দিয়ে নয়, সেটা মেনলি তৈরি হয় নানান রকম মশলা দিয়ে, স্পাইসেস। তার মধ্যে সবচেয়ে কমন, যদি তুমি ভারতবর্ষে বলো, সেটা হচ্ছে হলুদ। হলুদ, কাঁচা হলুদ, গুঁড়ো হলুদ, এমন মানে সারাদিনে একদিনও হয় যে তুমি একটাও হলুদের খাবার খাওনি? একটু ভেবে দেখো, হয় না। সুতরাং রোজই আমাদের ইতিহাস বা আমাদের খাবারের ইতিহাস আমাদের কিন্তু আগে থেকেই ওইভাবে তৈরি করে দিয়েছে যাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেশি যে কোনো অন্য দেশ যারা এইসব মশলাপাতি খায় না তাদের থেকে। এরকম আমি যখন মার্শাল আর্ট করতাম তখন আমার রেগুলার ইনজুরি হতো, এবং এটা বললে কেউ হয়তো বিশ্বাস করবে না, তো তখন ঠাকুমা আমাকে হলুদ দুধে গুলে খাইয়ে দিত এবং আমি ঠিকও হয়ে যেতাম। কোনোদিন আমি পেইন কিলার খাইনি। হ্যাঁ, বা চুন হলুদ, একদম। তো চুন হলুদের ক্ষেত্রেও আমি দেখেছি যে ওই জায়গাটা হিল করে যেত কয়েকদিনের মধ্যে। কিচ্ছু না, তুমি জাস্ট ভেবে দেখো, তুমি এক্ষুনি যে কথাটা বললে, হলুদ দিচ্ছি আমরা দুধের মধ্যে, প্রোটিন দুধে, ক্যালসিয়াম দুধে, ভাইটামিনস ভর্তি দুধে, এবং হলুদ হচ্ছে আমাদের যেটা
মানে ধরো কেটে গেছে বা কোনো একটা ইনফেকশন হয়েছে, সেটাকে ঠিক করছে। তো এটাই তো ওষুধ। ওষুধ তো খাবারেই আছে। তাহলে আমরা খাবারটা যদি ঠিক মতো খাই, এবং সাধারণ খাবার, এটা কোনো হাইফাই খাবার নয়, চেনা খাবার, তা দিয়েই সুস্থ থাকা যায় এবং আমাদের পরম্পরা মেনেই সুস্থ থাকা যায়। তার জন্য কোনো বিদেশি সাপ্লিমেন্ট খেতে হয় না। ম্যাম, দুধ আর হলুদের কথা যখন উঠলো, আমরা ইন্ডিয়ান সিনেমায় দেখেছি যে ফুলশয্যার রাতে বউ তার হাজবেন্ডকে এই দুধ খাওয়ায়, তারপর তারা ঘুমোতে যায়। তো এটা নিউট্রিশন ভ্যালু নিয়ে একটুখানি বলুন। আরে দুধের কিছুই না, দুধের মধ্যে তো প্রোটিনটা খুব ভালো রকমের আছে। তো আর খুব চট করে, মানে আমরা যদি ঢকঢক করে কিছু একটা, যেই এই স্মুদির কনসেপ্ট যেখান থেকে আসে আর কি, একটা ভালো নিউট্রিশাস খাবার কিন্তু খুব তাড়াতাড়ি খাওয়া যায়। তো সেটা হচ্ছে দুধ, ক্যালসিয়াম আছে। সেটার সাথে ফুলশয্যার কি ডিরেক্ট কোনো সম্পর্ক আছে নাকি ওটা জাস্ট সিনেমায়? এনার্জিও আছে। এনার্জি আছে তো? দুধ না খেলে হবে না দামাল ছেলে। ভালো ছেলে। আচ্ছা, খুব দুঃখের একটা সংবাদ পেলাম আমরা কিছুদিন আগে। সবাই তো মোটা থেকে রোগা হওয়ার জন্য সব যা বলছে তাই ফলো করছে। তো এরকম একটা খবর পেলাম আমরা, যেটা কেরালায় 18 বছরের একটা মেয়ে, সে এতটাই স্ট্রিক্ট ডায়েট একটা ফলো করলো কোনো একটা ইনফ্লুয়েন্সারকে দেখে, যে সে মারা গেল। সে শুধু জলের ওপরে ছিল 6 মাস এবং সে 25 কেজি ড্রাস্টিক্যালি তার ওজনটা ফল করে এবং সে মারা যায়। তো এই ডায়েট বা এই রকম মোটা থেকে রোগা হওয়ার এই যে প্রবণতা, এদেরকে আপনি কি বলবেন? আমি কিন্তু একটা জিনিসে বিশ্বাসী, সেটা হচ্ছে মোটা থেকে রোগার থেকেও বেশি জরুরি হচ্ছে হেলদি আছে কিনা একটা মানুষ। তো সেই মানুষটি যদি তার হাইট অনুযায়ী তার ওয়েটটা সায়েন্টিফিক্যালি ঠিক থাকে, তাহলে কিন্তু সে হেলদি, এবং অবশ্যই তার কোনো রোগ নেই, তাহলেই সে হেলদি। তো আমি যদি জোর করে রোগা হতে চাই এবং সেই পদ্ধতিতে যদি আমার নানান রকমের নিউট্রিয়েন্টস, সেটা হতে পারে ক্যালসিয়াম, সেটা হতে পারে প্রোটিন, সেটা হতে পারে নানান রকম মাইক্রোনিউট্রিয়েন্টস, সেগুলো সবকটা যদি আমার শরীর থেকে বেরিয়ে যায়, তাহলে তো সে রোগা মোটা আর ম্যাটার করে না, সে তো আনহেলদি। একদম। তো যদি আমরা আনহেলদি হতে চাই, তাহলে তো আমরা বেসিক্যালি রোগের ডিপো। তো সেইটা তো কোনো কনসেপ্ট হতে পারে না। আর আমার মনে হয় না পড়াশোনা করা কোনো নিউট্রিশনিস্ট সেটা রেকমেন্ড করেছে। আমাদের সমস্যাটা যেটা হয়েছে, সেটা এই জেনারেশনের সমস্যা বলতে পারেন, বা আমাদের এই ইন্টারনেট ঘরে ঘরে থাকার সমস্যা বলতে পারেন, যে আনভেরিফাইড ডেটা, মানে যেই জিনিসগুলো আমরা ইন্টারনেটে দেখছি সেটাকেই আমরা সত্য মনে করছি। আমরা একবারও যাচাই করছি না যে বলছে তার কি ডিগ্রি আছে, তার কি পড়াশোনা আছে, তার কি সেই বলার যোগ্যতাটা আছে, এটা কিন্তু আমরা কেউ দেখছি না। আসলে ব্যাপারটা কি হয়, মেয়েদের ক্ষেত্রে আরো বেশি হয়। ধরুন কেউ একটু ওজন বেড়ে গেছে, তার আশেপাশের লোকজন বা তার বন্ধু বান্ধব হয়তো বলছে যে তোকে দেখতে একটু বাজেই লাগছে, একটু বেশি মোটা হয়ে গেছিস, একটু নিজেকে ঠিক কর। তো এটা মানসিকভাবেও আমার মনে হয় কোনো জায়গায় একটু চাপ তৈরি করে। এবং পোশাকের ফিটিংস নিয়ে, যে আমি বোধহয় সব ধরনের পোশাক পরতে পারবো না, ওর বডিটা একটা ঠিক জায়গায় রয়েছে বলে তার কাছে এতগুলো চয়েসেস রয়েছে। একদম ঠিক, একদম ঠিক। দেখো সায়ন, এটার মধ্যে একটা ব্যাপার জড়িত আছে, সেটা হচ্ছে বডি ইমেজ। রাইট, ঠিক আছে। ওই জন্য আমি বললাম না যে ওজন কমানোর সাথে কিন্তু মানসিক একটা ব্যাপার জড়িত আছে। ওজন বাড়ানো কমানো, তুমি যদি দেখো আমার কাছে প্রচুর পেশেন্ট আছে যাদের ভীষণ ওজন কম এবং তারা সবসময় মানসিকভাবে পিছিয়ে আছে, তারা না কনফিডেন্ট ফিল করে না। তাদের সবসময় মনে হয় আমার তো ওজনটা কম, আমি যে কথাটা বলবো সেই কথারও ওজনটা বোধহয় কম হবে, কিন্তু সেটা কিন্তু সঠিক নয়। প্রথমত আমাদের যেটা আবারও বলছি দেখতে হবে যে তার হাইট বা উচ্চতা অনুযায়ী তার ওজনটা ঠিক আছে কিনা, মানে বিএমআই। এটা কিন্তু এখন এত আমরা ইন্টারনেট ইউজ করি, এটা ইন্টারনেটে দিলেই চলে আসে, এটার জন্য কোনো নিউট্রিশনিস্টের প্রয়োজন নেই। সুতরাং এটা আগে দেখতে হবে। অনেক সময় কারেক্ট বিএমআই থাকলেও লোকে কিন্তু ভাবে যে আমার ওজন বেশি বা ওজন কম, কিন্তু তার কারেক্ট বিএমআই। এটা তার মানসিক সমস্যা, এবং সেটার জন্য কিন্তু সাইকোলজিস্ট দরকার,
সেটার জন্য তার ডায়েট করার প্রয়োজনীয়তাটা নেই। তো ওই জন্য আমি সবসময় বলি আগে নিজের বিএমআইটা দেখো, সেটা প্রথম ধাপ। তারপরের ধাপ হচ্ছে যদি দেখো যে হ্যাঁ তোমার বিএমআইটা তোমার হাইট অনুযায়ী তোমার ওজনটা বেশি বা কম, তাহলে তোমাকে প্রফেশনাল হেল্প নিতে হবে। যে যার যোগ্যতা আছে এটা নিয়ে তোমাকে একটা ডায়েট চার্ট দেওয়ার, তার কাছে যাও। এবং আমরা যখন ডায়েট চার্টটা দিই, ফর এক্সাম্পল আমি যখন ডায়েট চার্টটা দিই, আমি কিন্তু অন্তত 8 ঘন্টা থেকে 45 মিনিট তার সাথে কথা বলি। নিশ্চয়ই। সুতরাং কারণ আমার অনেক অনেক ইনফরমেশন দরকার হয় তার মেটাবলিজমটা বোঝার জন্য। তো এবারে এই পদ্ধতিটা এক একজনের এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। এবং তারপরে সেই ডায়েট চার্টটা ফলো করতে হবে, তারও কিছু নিয়ম আছে, কতদিন, তারপরে ফলো আপ, তারপরে আবার কিছুদিন, তারপর আবার ফলো আপ, এগুলো করতে হবে। আমার কাছে একজন পেশেন্ট এসছে যার বউয়ের পিসিওডি আছে, আরও অনেক থাইরয়েডের সমস্যা আছে, আরও অনেক কিছু ছিল। তো সেই সবগুলো আমি আস্তে 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 ঠিক করছি এবং 3 মাস পরে তার পিসিওডি নেই, সে একদম সুস্থ। আলাম আর কিন্তু তোমার মুখ দেখবো না, তুমি আমার মুখ দেখবে না, 6 মাস পরে দেখবো, একদম একদম ঠিক আছো। তারপরে তার হাজবেন্ড মিউ করে বলছে আমাকে যে ম্যাডাম একটা প্রশ্ন ছিল, আমি তো 14 কেজি কমিয়েছি আপনার ডায়েট চার্টে। বললাম মানে আমি তো আপনাকে কোনোদিন দেখিনি। আমি এটা বলতে যাচ্ছিলাম আপনাকে। হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি না আপনি কি কথা বলছেন। বললো কেন, আপনি আমার বউকে যে ডায়েট চার্টটা দিচ্ছেন সেটা আমিও ফলো করছি। বললাম হে ভগবান, আপনার তো ওভারি নেই, আমি তো পিসিওডি ডায়েট চার্ট দিয়েছি। ওদের ভুঁড়িটা বোধহয় ওভারি। আমি না, এবং তার জন্য তার কিন্তু 2টো রোগ হয়ে গেছে অন্যের ডায়েট চার্ট ফলো করে। হ্যাঁ এক্স্যাক্টলি, এইটা আমাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে। আমরা সচরাচর যেটা করে থাকি যে কোনো একটা বন্ধু কোনো একটা ডায়েট চার্ট ফলো করে রোগা হয়েছে, আমরা বন্ধুর জামা চাওয়ার মতন আমরা চেয়ে নিই যে এই শাড়িটা পরতে দেবে, ওরকম তোমার ডায়েট চার্টটা আমাকে দেবে বলে আমরা ওটাকে ফলো করি। এটা কিন্তু একদমই করবেন না। যেরকম অন্যের প্রেসক্রিপশন দেখে আপনারা ওষুধ খান না, সেরকম অন্যের ডায়েট চার্ট ফলো করবেন না। দেয়ার ইজ এ থিং কল্ড বায়ো ইন্ডিভিজুয়ালিটি। যেহেতু আমরা বায়ো ইন্ডিভিজুয়ালিটির কথা বললাম, তো একটা মানুষকে ডায়েট চার্ট দেওয়ার সময় তুমি কোন কোন জিনিসগুলো দেখো? তার বেড়ে ওঠা, তার স্বাভাবিক অভ্যেস, তার লাইফস্টাইল, তার মানসিক পরিকাঠামো এবং তার পছন্দ, এইগুলো খুব জরুরি। সেই অনুযায়ী আমি চুজ করি তাকে কি খেতে দেবো। তাছাড়া তো আছেই, যেগুলো ধরো কিছু কিছু শারীরিক সমস্যা আছে সেই জন্য কিছু খাবার বারণ আছে, কিন্তু সেটা সাময়িক, সেটা সারা জীবনের জন্য নয়। এটা অনেকেই ভাবেন যে সারা জীবনের জন্য আমার জীবন থেকে এই খাবারগুলো বাদ চলে গেল, সেটা নয়। আমরা সাময়িকভাবে কিছু কিছু খাবার রেস্ট্রিক্ট করি এবং তারপরে যখন সেই সমস্যাগুলো থেকে আমরা বের করে আনতে পারি আমাদের পেশেন্টদের, তখন সেই খাবারগুলো আবার আস্তে 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 আমরা ইন্ট্রোডিউস করি। সবচেয়ে বেশি দুঃখ পায় ডায়াবেটিক পেশেন্টরা। একদম, যেখানেই যায় এ ডায়াবেটিস আছে, হসপিটালে গেল আপনি আচ্ছা ডায়াবেটিক ডায়েট, খুব দুঃখ পায়। পাশের বেডে সব ভালো ভালো খাবার আসছে, তার বাজে সে কি কিছুই খেতে পারবে না? দেখো একটা জিনিস নিয়ে আমি খুব ক্লিয়ার, সেটা ডায়াবেটিক নন ডায়াবেটিক সব কিছু নিয়ে, যেটা এক্ষুনি আমরা আলোচনা করছিলাম কফি নিয়ে, সেটা হচ্ছে যে চিনিটা কিন্তু শরীরের জন্য ভালো নয়। চিনিটাকে আমরা বলি এমটি ক্যালোরিজ, মানে তাতে শুধু ক্যালোরি ছাড়া আর কিচ্ছু নেই। এবং শুধু ক্যালোরি আমরা কেন খাবো, যখন পৃথিবীতে প্রচুর প্রচুর খাবার আছে যেগুলো ক্যালোরির সাথে আরও অনেক অনেক জিনিস আছে, আরও অনেক গুণ আছে যেগুলো আমরা খেতে পারি তার সাথে। সুতরাং শুধু ক্যালোরি যেটাতে আছে আমরা সেটা বর্জন করব। কিন্তু তাই বলে মিষ্টি ভাবটা কি আমাদের জিভে আসবে না? এটা ভুল কথা। সেক্ষেত্রে আমরা কিন্তু মধু খেতে পারি, আমরা গুড় খেতে পারি। ইনফ্যাক্ট আমরা বাংলাতে কিন্তু গুড়টা মানে ভীষণভাবে প্রচলিত ছিল, কিন্তু এখন জ্যাগেরি হয়ে আবার ফিরে এসেছে। গুড়কে আমরা পাত্তা দিইনি, পাটালিকে পাত্তা দিইনি, একদম ওটা নাড়ু অবধি রেখে দিয়েছি। একদম না, বাংলা একটা কথা ছিল মার গুড় দিয়ে রুটি, এটা না, কিন্তু এখন আর কেউ বলে না এসব। পরে আমরা ওটাকে বলেছি ইটস ভেরি ডাউন মার্কেট, হোয়াট ইজ দিস গুড় দিয়ে রুটি এন্ড অল। তারপর when it became jaggery, তখন নাও Jaggery আমি এখন জ্যাগেরি পাউডার ইউজ করি, রিপ্লেসমেন্ট অফ সুগার। তো এটাই হয়। হ্যাঁ, ওইটাই আমি বলছি যে আমাদের কেন একটা ভেরিফিকেশন লাগবে।
ভেরিফিকেশনটা ওখান থেকে না হয়ে কেন সায়েন্টিফিক্যালি হবে না? কেন আমরা, যেটা আমি করি, আমি না আমাদের যে খাবারে আমরা অভ্যস্ত ছিলাম এবং খাবারের ইতিহাসটা ঘেঁটে যদি আমরা একটু দেখি, তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গার খাবার আলাদা বা কুইজিন আলাদা। তার কারণ কিন্তু তার ক্লাইমেট ঠিক। এবং ইমিউনিটির সাথে একটা বড় জায়গা হচ্ছে ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, মানে মরশুমি ফল এবং সবজি। আমি যদি শীতকালে বসে তরমুজ খাই, সেটা কিন্তু অতটা ভালো নয় আমার শরীরের জন্য। এটা আমাকে বুঝতে হবে। আমাদের জন্য অ্যাভোকাডো আমদানি করে খাওয়ার থেকে সাধারণ পেয়ারা খাওয়াটা যে কতটা ভালো, সেইটার সময় এসে গেছে। এবার সেটা বুঝতে হবে এবং তার জন্য কিন্তু ডায়েটিং জরুরি নয়। তার জন্য একজন মানুষ যে এটা নিয়ে পড়াশোনা করেছে তার কাছে যাওয়াটা জরুরি। না, আমার অনেক বন্ধু বান্ধবকে দেখেছি তারা আম খায় না, কাঁঠালে গন্ধ লাগে, কিন্তু তারা ওই ফলগুলোই খায়। কিন্তু অ্যাভোকাডো খায়, তারা অ্যাভোকাডো খায়, কিউই খায়, ব্লুবেরি খায়, ড্রাগন ফ্রুট খায়। এগুলো একটু মানে একটু ভারী ফল না, একটু ভাল লাগে। এইগুলো কেটে যখন প্লেটে রেখে আমি ইনস্টাগ্রামে দিই, তখন এটা বেশি ভিউজ জেনারেট করে রাদার দেন শসা কলা পেয়ারা। তো এইটা একটুখানি তুমি যদি একটু বুঝিয়ে বলো যে সেম। ভেরি অনেস্টলি স্পিকিং, আমি ইনস্টাগ্রাম বাদ দিয়ে, একদম ইনস্টাগ্রাম বাদ দিয়ে সায়েন্সে ফেরো, সায়েন্স হ্যাজ সেন্স। তো ডায়াবেটিক পেশেন্টদেরও কিন্তু আমি আম খাওয়াই, এবং যদি আমরা একটু অবশ্যই ডায়েট চার্টের মধ্যে সেটাকে ঢোকাতে হয়। যদি আমার পেশেন্ট বলে আমি আম ভীষণ ভালোবাসি, অবশ্যই আমি ডায়াবেটিক পেশেন্টদের আম দিই, এবং আমার কিছু ডায়াবেটিক পেশেন্টরা সেটা বলবেও হ্যাঁ। আর আমটা আমি ইউজুয়ালি না ইভিনিং স্ন্যাক হিসেবে দিই। আচ্ছা, হ্যাঁ, এবং পেটও ভরে। মানে একটা আম ডায়াবেটিকরা কিন্তু ইভিনিং স্ন্যাক হিসাবে খেতে পারে। আমে ভাইটামিন এ আছে, আমে ফাইবার আছে। তো আর ক্যালোরিটা যদি সেভাবে মেপে দেওয়া হয়, সারাদিনের খাবারের সাথে ক্যালোরিটা যদি ডিভাইড করে দেওয়া হয়, এটা কোনো ব্যাপার না, এটা খাওয়াই যায়। আর সাধারণ যদি তুমি ওয়েট লস ডায়েটেও থাকো, আম খাওয়া কোনো ব্যাপার না, অবশ্যই খাওয়া যায়। তোমাদের দেখলে সবাই যেটা জিজ্ঞেস করে ওজন কি করে কমাবো, এটা প্রথম প্রশ্ন আসে। বাকি নিউট্রিশনিস্টের কি কাজ, ডায়েটিশিয়ানের কি কাজ আমরা জানি না। তো সেই কমার্শিয়াল প্রশ্নে সেলস মোস্ট। একদম একদম একদম। তো তোমাদের কাছে ম্যাক্সিমাম মানে পেশেন্ট কি পাও, যে ওয়েট গেইন নাকি ওয়েট লস? অফকোর্স ওয়েট লস। দেখো, ওয়েট লস অবশ্যই। তো রোগা হওয়ার সহজ উপায় যদি এক কথায় তোমায় জিজ্ঞেস করি, তাহলে কি? রোগা হওয়ার কোনো সহজ উপায় নেই। আচ্ছা, দের ইজ নো শর্টকাট। ঠিক আছে, এটা আগে এখানে ঢুকিয়ে নিন। ঠিক আছে, এবং যারা বলছে রোগা হওয়ার শর্টকাট আছে, তাদেরকে বর্জন করুন। এইটা করতে গেলে সম্ভব না আমি একবারও বলছি না। যেরকম উনি বললেন 25 কেজি কমানো সম্ভব 1 মাসের মধ্যে জল খেয়ে, কিন্তু সেই মেয়েটি আর বেঁচে নেই। এটা একটু ভাবতে হবে যে আপনি কি চুজ করছেন। আপনি ক্যান্সার চান আপনার লাইফে, নাকি ক্যান্সার ফ্রি একটা সুন্দর ভালোবেসে জীবনটা কাটাতে চান? এইটা ইম্পর্টেন্ট। রোগা হওয়া যায়, 1 মাসে 4 কেজি অবধি রোগা হওয়া খুব স্বাভাবিক। আমার পেশেন্টরা রেগুলার বেসিসে করছে সেটা। কিন্তু তার বেশি যদি করেন, তাহলে কিন্তু ভীষণভাবে কেয়ারফুলি করতে হয়, এবং তার একটা পদ্ধতি আছে যেটা খুব স্পেশালাইজড নিউট্রিশনিস্ট ছাড়া করা উচিত নয়। সুতরাং নিজের শরীরকে বাঁচান, ফ্যাট পার্সেন্টেজ কমান, হেলথ কমাবেন না। হেলথ ইজ ওয়েলথ, সেটা যদি যায় সব গেল। এবার কথা বলবো প্রোটিন নিয়ে। বলো। একদম খুব প্রিয় সাবজেক্ট আমাদের, আর বিশেষ করে যারা বডি টডি বানায় তাদের জন্য আরো প্রিয় সাবজেক্ট। তারা সবার আগে যেটা করে, নো কার্বস অনলি প্রোটিন, দ্যাট লিডস টু কনস্টিপেশন সামটাইমস। এবার আবার বায়ো ইন্ডিভিজুয়ালিটি চলে আসছি। তো নো কার্বস অনলি প্রোটিন। তো প্রথমত তুমি বলো যে আমাদের গুড সোর্স অফ প্রোটিন এবং আমাদের খাবারে আমাদের কত পরিমাণ প্রোটিন একটা সুস্থ মানুষের প্রয়োজন হয়। দেখো, আমাদের না প্রোটিনটা নিয়ে যদি কথা বলতে হয়, একটা জিনিস বুঝতে হবে, আমাদের কিছু কিছু প্রোটিন আছে যেগুলো আপনি জানবেন যেগুলো আমাদের শরীরে আমরা বানাতে পারি না। সেটাকে আমরা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস বলি, যেগুলো আমাদের খাবার থেকে বাইরে থেকে আনতে হয়। হ্যাঁ, এবং সেই দিক দিয়ে যদি দেখো, আমরা যদি যেটা বেস্ট কোয়ালিটি প্রোটিন বলি, তাহলে অবশ্যই ডিম। কিন্তু
তার মানে যারা ভিগান তারা কি বেস্ট কোয়ালিটি প্রোটিন পাচ্ছে না? অবশ্যই পেতে পারে, কিন্তু তাদের অনেকগুলো কম্বিনেশন করতে হবে যাতে প্রত্যেকটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড একসাথে তার খাবারের মধ্যে থাকে, যাতে ওই যে বললাম মেটাবলিজম আমাদের শরীরের মধ্যে সেটা যাবে এবং আমাদের শরীর নানান কেমিক্যাল রিয়াকশন দিয়ে আমাদের জন্য কারেক্ট প্রোটিনটা বানাবে। কিন্তু তার জন্য ওই ইনগ্রিডিয়েন্টগুলো দরকার, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডসগুলো তার ইনগ্রিডিয়েন্ট, ঠিক আছে? তো ওই রান্নাটা কিন্তু আমরাই করবো শরীরের মধ্যে, এবং সেখান থেকেই মাসেল প্রোটিন যাবে, সেখান থেকেই নানান রকমের আমাদের অনেক কিছুর জন্যই প্রোটিন লাগে। তো আমরা যখন প্রোটিন নিয়ে কথা বলছি, আমি যদি একজন ইন্ডিভিজুয়ালকে নিয়ে কথা বলি যে মাসেল মাস বাড়াচ্ছে না বা ওয়েট লিফটিং এক্সারসাইজেস করছে না, তাহলে কিন্তু আইডিয়াল বডি ওয়েট, যেটা আমি বোঝালাম এক্ষুনি যে হাইট অনুযায়ী ওয়েটটা ঠিক থাকা উচিত, আইডিয়াল বডি ওয়েট অনুযায়ী প্রোটিনটা ডিসাইডেড হয়। মানে একজন মানুষ যার বডি ওয়েট হওয়া উচিত 60 কেজি, তার দরকার 60 গ্রাম প্রোটিন সারাদিনে। এবার এক্ষেত্রে একটু ক্লিয়ার করে দিই, 60 গ্রাম প্রোটিন মানেই কিন্তু যে 60 গ্রাম মাংস বা 60 গ্রাম ডিমের মধ্যেই 60 গ্রাম প্রোটিন থাকবে তা কিন্তু নয়। অর্থাৎ কতটা মাংস খেলে 60 গ্রাম প্রোটিন পাওয়া যেতে পারে? সেটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা আছে যে শুধু ডিম থেকে প্রোটিন আসছে বা চিকেন থেকে প্রোটিন আসছে, মাছ থেকে আসছে, মাছ থেকে আসছে, ভাত থেকে আসছে, ভাত থেকেও আসছে, হ্যাঁ, ফল থেকে আসছে। আমরা কিন্তু ভাবি যে একটা জিনিস যখন আমরা খাচ্ছি তার মধ্যে ফল মানে তার মধ্যে ভিটামিন আছে, না, তার মধ্যে ক্যালোরি আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, অনেক কিছু আছে। প্রত্যেকটা খাবারের মধ্যে অনেক কিছু থাকে, কিন্তু আমরা যদি বলি ক্যালোরি রিচ ফুড, তার মানে তার মধ্যে ক্যালোরিটা বেশি আছে অন্য জিনিসের থেকে। ওকে, তো আমাদের এই অ্যাপ্রোচটা একটু চেঞ্জ করতে হবে। সো আমরা যখন ডিসাইড করছি অ্যাজ আ নিউট্রিশনিস্ট, যখন আমি ডিসাইড করছি যে আমি আমার পেশেন্ট যার ওজন 100 কেজি, তাকে আমাকে 60 গ্রাম প্রোটিন দিতে হবে। কেন? আবারও বলে দিই, কারণ তার আইডিয়াল বডি ওয়েট হওয়া উচিত 60 গ্রাম। তার ওজন 100 গ্রাম বলে আমি 100 গ্রাম প্রোটিন তাকে দেবো না, এটাই প্রথম ভুল ধারণা। এটা প্রচুর ডায়েটিশিয়ান ভুল করে, এটা নয় ওরকম। তো আমার যার 100 গ্রাম ওজন, তাকে আমার আইডিয়াল বডি ওয়েট তার কিন্তু 60 গ্রাম, সুতরাং আমাকে তাকে 60 গ্রাম প্রোটিন দিতে হবে। আমি সেটা কি থেকে দেব? ডাল থেকে দেব, মাছ থেকে দেব, ডিম থেকে দেব, মাংস থেকে দেব, ভাত থেকে দেব, অনেক অনেক রুটি থেকে দেব, সব মিক্সচার, প্রচুর মানে কিছুই আমরা শুধু ডাল ভাবছি, পিস, নাটস, দুধ, ছানা, সবে প্রোটিন আছে এবং হাই কোয়ালিটি প্রোটিন আছে। সয়াবিনের প্রোটিন তো মানে এক্সেপশনালি ভালো, ঠিক আছে? তো আমাদের একটু অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে। ওই জন্য বলছি, যে জানে, যে এটা নিয়ে পড়াশোনা করেছে, তার শরণাপন্ন হতে হবে যদি সঠিকভাবে করতে হয়। আমি একজন ননভেজ, কালকে আমি কোনো একটা চাপে পড়ে বা আমার ইনার কলিং এর জায়গা থেকে আমি ভেজিটেরিয়ান হয়ে গেলাম, ভিগান হয়ে গেলাম, তো সেক্ষেত্রে কি আমার শুরুর দিকে প্রোটিন ডেফিসিয়েন্সি হবে? দেখো, হবে যদি তুমি আগে থেকে সেটা প্ল্যান না করো। আর একটা ব্যাপার হচ্ছে যে এই ভেজ প্রোটিন কি কখনোই কম্পেয়ার করা যায় নন ভেজ প্রোটিনের সাথে? ওই যে বললাম, যদি ঠিক রকমের মিশ্রণটা হয়। এটা একটুখানি ব্রেকডাউন করে বলুন। আমি বলছি, ধরো তুমি আমার 4টে অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের কথা বলছি, 4টে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আমার 21টা দরকার, আমি 4টে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পিস থেকে পাচ্ছি, সাধারণ মটরশুঁটি থেকে পাচ্ছি। আবার 5টা অ্যামাইনো অ্যাসিড আমি পাচ্ছি ডাল থেকে, মুসুর ডাল, মুগ ডাল, এখান থেকে রাজমা। আবার 8টা পাচ্ছি সয়াবিন থেকে। তো আমাকে কি করতে হবে? মিশ্রণ করতে হবে। সারা দিনে আমার কতটা 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 দরকার সেটা একটু ঠিক করে আমাকে বুঝে নিতে হবে একজন স্পেশালিস্টের কাছ থেকে। এবং এটা এরকমও হতে পারে, অনেকে কেমন দুধ, দই এগুলোও খায় না, কারণ অ্যানিমাল সোর্স থেকে আসছে, তো সেগুলোও কিন্তু খাচ্ছে না। ওই জন্য আমি এই এক্সাম্পলগুলো দিলাম। তাতেও কিন্তু প্রচন্ড ভালোভাবে কাটানো যায়, কিন্তু সেটার জন্য একটু স্পেশালিস্টের হেল্প দরকার হয়। সেটার জন্য ওরকম জাস্ট ডাল ভাত খেয়ে থাকলাম তাহলে হয় না। ইনফ্যাক্ট ডাল ভাতের মিশ্রণটা কিন্তু আমাদের ভীষণ ভালো কম্বিনেশন অফ অ্যামাইনো অ্যাসিডস। সুতরাং ওই যে
দেখো আমরা যে ভাবি না যে রিক্সাওয়ালারা সারাদিন এত খাটছে, দুপুরে শুধু ডাল ভাত খাচ্ছে, কিন্তু তাদের চেহারাটা দেখবে, তাদের কাজ করার ক্ষমতা দেখবে, কারণ ডালের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডস গুলো আছে সেগুলো ভাতের মধ্যে নেই, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস, সেটা ভাতের মধ্যে আছে। তো ওটা সংমিশ্রণ যখন হয় তখন ওটা এক্সেপশনাল কোয়ালিটি অ্যামাইনো অ্যাসিডস। হঠাৎ করে পান্তা ভাত খুব ট্রেন্ডিং এ চলে এসেছে, হ্যাঁ, ইটস গুড, প্রোবায়োটিকের জন্য। একদম একটু একদম। পান্তা ভাত নিয়ে যদি একটু বলো। দেখো শীতলা পুজো ছাড়া আমরা কি এবং এই গরম পড়েছে, হ্যাঁ পান্তা ভাত তো একদম সুপার ফুড। সেই গরমে পান্তা ভাত ইজ রেকমেন্ডেড, কিন্তু আমাদের একটু হাইজিনিক ভাবে কাজটা করতে হবে, ওইটাই একমাত্র প্রবলেম পান্তা ভাত নিয়ে। এমনিতে পান্তা ভাতে যেহেতু ওটা মানে ফার্মেন্টেশন হচ্ছে, তো ফার্মেন্টেশন হলে কিছুই না, আমাদের কিছু ভিটামিনস বেড়ে যায়। ভিটামিনস কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্টস, মানে কম পরিমাণে যেই নিউট্রিয়েন্টগুলো আমাদের শরীরের মধ্যে লাগে সেটাকে আমরা মাইক্রো নিউট্রিয়েন্ট বলি, সেটা ভিটামিনস অ্যান্ড মিনারেলস। ভিটামিন এ, বি, সি, ডি অনেক আছে, এবং সেইগুলো স্পেশালি বি ক্যাটেগরি ভাইটামিনসগুলো প্রচণ্ডভাবে বেড়ে যায় যখন আমরা সেটাকে ফার্মেন্ট করি বা ওটাকে ইনাওয়ে পচতে দিই। এটা তো একরকমের পচন ঘটে, কিন্তু সেটাকে এমন একটা এনভায়রনমেন্টে কন্ট্রোলড, আমরা বলি কন্ট্রোলড এনভায়রনমেন্টে পচানো খাবারটাকে, যেটা দই। ঠিক আছে, তো সেই জন্য যদি দেখতে হয় আমরা কিন্তু ফার্মেন্টেশন ইজ আ ভেরি গুড প্রসেস, যেটাতে আমরা নিউট্রিয়েন্ট, একটা ভাতের যা নিউট্রিয়েন্ট তার থেকে ফার্মেন্টেড ভাতের নিউট্রিয়েন্ট অনেক গুণ বেশি। সুতরাং পান্তা ভাত রেকমেন্ডেড ভীষণভাবে, কিন্তু হাইজিনটা মেনটেন করতে হবে, নইলে পেট খারাপ হবে। মানে গাট হেলথটাকেও মারাত্মকভাবে সাহায্য করবে। হ্যাঁ, গুড ব্যাকটেরিয়া আমাদের হজম করার জন্য গুড ব্যাকটেরিয়াও ভালো, অবশ্যই। আমরা এটা নিয়ে পর্ব করেছি, আমরা একটা মাইক্রোবায়োলজি নিয়ে আমাদের একটা মানে বিস্তারিত পর্ব রয়েছে, যেখানে গুড ব্যাকটেরিয়া নিয়ে আমরা কথা বলেছি। তাহলে ওটা ডিটেইলে যাচ্ছি না, ওটাতে আমরা ঢুকবো না, কারণ অনেক বিষয় আমরা জানিনি এখনো পর্যন্ত আমাদের পডকাস্টে, সেগুলো নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা হচ্ছে ঘি। ঘি নিয়ে প্রচুর মিসকনসেপশন আছে, ঘি খেলে মোটা হয়ে যাবে, হ্যাঁ, বা ঘি খেলে আমাদের চর্বি বাড়ে, মানে তেল খাবো, মাখন খাবো না ঘি খাবো, এটা নিয়ে বিশাল দ্বন্দ্ব। হ্যাঁ, ঘি সম্বন্ধে একটু বলুন। আমি ঘি রেকমেন্ড করি, কিন্তু হ্যাঁ সেটা পিওর ঘি হতে হবে, অর্গানিক ঘি হতে হবে। পাবো কোথায়? গরু পুষতে হবে তো? না 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 না, গরুও সঠিক পাওয়া যাচ্ছে না। A2 মিল্কের ঘি কিন্তু পাওয়া যায়। আচ্ছা, A2 মিল্ক হচ্ছে যেটা মানে পিওরেস্ট গুড কোয়ালিটি ঘি, ঠিক আছে। এটা ছাড়াও ঠাকুমা দিদারা যেরকম ভাবে ঘি বানাতেন, আমরা যদি বাড়িতে তো ফোটানোই হয় দুধ, রাইট? সব বাড়িতেই দুধ আসে, দুধ ফুটিয়ে রাখা হয় এবং ওপর থেকে শর্টটা আসে। সেই শর্টটা যদি আমরা, আমার বাড়িতে আমি এটাই করি, সেজন্য আমার বাড়িতেও হয় এটা। হ্যাঁ, আমরা যদি শর্টটাকে আলাদা করে রেখে দিই এবং তারপরে সেটা থেকে ঘিটা বানাই, সেটা কিন্তু একদম আইডিয়াল প্রসেস। অর্গানিক ঘি কিনতে পাওয়া যায়, এটা খুব ইজিলি অ্যাভেলেবল, এখন সব জায়গায় পাওয়া যায়। এবং কিছু কিছু জায়গায় তা এরকম প্রচুর কোম্পানি আছে যারা বানায় এবং বিক্রি করে, তো তাদের থেকেও নেওয়া যেতে পারে। আমার অনুযায়ী যদি বাচ্চাদের বড়দের সবাইকেই বলো, আমি যেটা বলছিলাম যে স্বাদও যেরকম জরুরি, গন্ধটাও জরুরি। সুতরাং একটা খাবারে যদি আমরা তেলের বদলে ঘি দিই, সেটা কিন্তু খেতে অনেকের কাছেই বেশি প্রিয় হয়, কারণ ওই টেস্ট আর ফ্লেভার। তো সেটা ওইখানে একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয় প্লাস পয়েন্ট হচ্ছে তেলের থেকে তার মধ্যে কিন্তু অনেক বেশি মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, ভিটামিনস, মিনারেলস বেশি তেলের থেকে। আর যেটা ভালো সেটা হচ্ছে আমাদের ওটা খুব মানে হোমমেড পদ্ধতিতে বানানো হয়, তো তার মধ্যে যদি অর্গ্যানিক হয় তাহলে কিন্তু কেমিক্যালস খুব কম থাকে বা প্রিজারভেটিভ থাকে না। সুতরাং আমার কাছে যদি বলো তাহলে আমি বলবো কম পরিমাণে ঘি ব্যবহার করো, সারাদিনে 1 চামচ ঘি ব্যবহার করো, কিন্তু ঘি দিয়ে রান্না করো। 4 চামচ তেলের বদলে 1 চামচ ঘি দাও, তাতে খেতেও ভালো হবে এবং নিউট্রিশনটাও ভালো। আচ্ছা, চুমু খেলে বেশি ক্যালোরি নাকি দিব্যি খেলে? এইটা তো তোমাকে সাইকোলজিস্টকে জিজ্ঞেস করতে হবে। নিউট্রিশনিস্টদের দেখেছি তারা মিষ্টির দোকানের টক দইয়ের থেকে এমনি যেই কোম্পানিগুলো টক দই আছে সেইটাকে বেশি রেকমেন্ড করেন, সেটা কেন? সেটা কারণ মিষ্টির দোকানের টক দইতে ডালদা থাকে বেশিরভাগ জায়গায়। আমি 100% বলছি না, সেটা অবশ্যই টেস্টিং করে দেখতে হবে, কিন্তু সাধারণত
কিছু শর্টকাট পদ্ধতি আছে যাতে মিষ্টির দোকানে টক দই বানানো হয়, এবং অনেক মিষ্টির দোকানেই সেটা বানানো হয়, সব হয়তো নয়। সেগুলোতে কিন্তু ডালদা থাকে, তারপর অনেক ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো টেস্টিং করে যদি তুমি দেখো সেগুলো সব দুধ থেকে আসে না। সুতরাং আমরা সেটা বারণ করি, কারণ আমি যখন দই রেকমেন্ড করছি আমি চাইবো সেটা পিওর দই হোক, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি যখন চাই যে লো ফ্যাট মিল্ক থেকে দইটা হোক বা স্কিমড মিল্ক থেকে দইটা হোক, আমি সেই দইটা রেকমেন্ড করছি যেটা লেবেলিংয়ে লেখা আছে যে এই দইয়ের মধ্যে এই 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 আছে। বা আমি তো খুব ইজিলি বলি যে বাড়িতে দই পাতো, দই পাততে গেলে তো কোনো খাটতে হয় না, রান্নাটা তো আমি করছি না, তো রান্নাটা তো দইয়ের সাজটা করছে, তাই না? তো সেক্ষেত্রে এটা খুবই সুবিধা, কারণ দুধটা আমার নিয়ন্ত্রণে, আমি কি দুধ কিনছি সেটা আমি জানি। তো এইভাবে বাড়িতে দই পাতা তো কোনো ব্যাপারই না। দুধ নিয়েও ব্যাপার রয়েছে, এই টোন মিল্ক, ডাবল টোন, কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে দুধগুলো না ওই ডিটারজেন্ট শ্যাম্পু দিয়ে তৈরি করে না, সেখান থেকে খুব ভালো দই তৈরি করা যায়, অসাধারণ দই। এই জিনিসটা একটু কিন্তু মানে দারুণ, এতে উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই। শ্যাম্পু সাবান খাচ্ছেন ভালো, উচিত না। এইটা যদি একটু বলো। দেখো এইগুলোকে তো আমরা অ্যাডাল্ট্রেশন বলি, এইগুলোর তো কোনো মানে এর কোনো শেষ নেই। দই বলো, দুধ বলো, ডিম বলো, এখন তো সয়াবিনেও শুনছি, ব্রেড তো কবে চুলো হয়ে গেছে। তো এগুলো তো হবে, এবং এটার মধ্যেই আমাদের বাঁচতে হবে, কারণ ওই যে বললাম আমরা সকালে উঠে কিচেন গার্ডেনিং করে তো জীবনটা কাটাতে আর পারছি না, আমরা তো সবাই অন্য চাকরি করছি। সুতরাং আমাদের একটা ভালো ব্র্যান্ডকে সিলেক্ট করতে হবে যাকে আমরা বিশ্বাস করি এবং তাদের থেকে কিনবো, নইলে তো মানে এটার কোনো শেষ নেই। মানে ডিমটাও কি আসলে কি ডিম? আর্ট কলেজের ছেলেরা তো শুনছি আর্ট কলেজের প্রচুর ছেলেকে তুলে নিয়ে গেছে, পটলের রং করছে, বেগুনের রং করছে, ও তো চলতেই থাকবে, চিকেন, আপেলে মোম রং, হ্যাঁ মানে এ তো কোনো শেষ নেই। ইঁদুর মারার বীজ দিচ্ছে। সকালে ওঠার যখন কথা হলো, সকালে উঠেই সবাই মানে পারলে গলার মধ্যেই গরম জল তৈরি করে, এরকম একটা ব্যাপার আর কি। গরম জল খাবো, লেবু চিপে, মানে মধু দিয়ে, গরম জলের উপকারিতা। আচ্ছা দেখো, দুটো জিনিস আছে, একটা হচ্ছে আগে গরম জল আর ঠান্ডা জল নিয়ে বলি। কমন মিথ, ঠান্ডা জল খেলে মোটা হয়, ঠিক আছে? ভুল। জল জল, ঠান্ডা গরমে কোনো তফাৎ নেই। অনেকে গলার সমস্যা থাকলে গরম জল খান, সেটা আপনার ব্যাপার। এবং অনেকের মনে হয় গরম জল বা চা জাতীয় কিছু খেলে তার পেট পরিষ্কার হবে, সেটা তার ব্যাপার। সবসময় যে সেটা হয় সেটাও ঠিক নয়। এবার আসি শর্টকাট ওজন কমানো, বা সাধারণত আমরা বাংলা নিয়ে আজকে কথা বলছি, বাংলা নববর্ষ, তাই বাঙালির কথা বলি। আমার কাছে এসে লোকে বলে যে ম্যাডাম আমি তো ফ্যাট গলাই। বললাম কি করে গলান ফ্যাটটা? তখন বলছে যে আমরা গরম জলে সকালে লেবু দিই, দিয়ে একদম পৃথিবীর সবচেয়ে ভালো মধুটা কিনি, একদম গাছ থেকে মধুটা আসে, একজন দিয়ে যায়, সেই মধুটা যখন আমরা দিই তার মধ্যে, তখন ফ্যাট গলতে শুরু করে, এবং নাকি পটি দিয়ে সেই ফ্যাটটা বেরিয়ে যায়। মানে এই সায়েন্সটা সে কোন ইউনিভার্সিটিতে শিখেছে আমি জানতে চাই। হ্যাঁ, এইটা কমপ্লিটলি ভুল। কোনো রকম ভাবে ফ্যাট গলানোর পদ্ধতি আজ অব্দি আবিষ্কার করা হয়নি। যেটা হয় সেটা মেটাবলিজম, সেটা ফ্যাট পার্সেন্টেজ আমরা কমাই, এবং তার কিছু পদ্ধতি আছে, এবং সেটা এরকম শর্টকাট নয়, ঠিক আছে? সেটা ডায়েট অ্যান্ড লাইফস্টাইল দিয়ে করা যায়, যেটা নিয়ে আমি এতক্ষণ কথা বলছিলাম। সুতরাং দয়া করে সকালে উঠে ওরকম মধু দিয়ে, জল দিয়ে, লেবু খাবেন না। ইনফ্যাক্ট লেবুর যে গুণটা আছে সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভাইটামিন সি, সেটা না উবে যায়। এমনি যদি আপনি রাখেন, লেবুটা যদি কেটে রাখা হয়, ওই সারফেসের ওপরে যে ভাইটামিন সিটা আছে সেটা কিন্তু উবে যায়। হ্যাঁ, মানে নেল পলিশ রিমুভারের মতো। তাহলে গরম জলে লেবু তো চলে গেল তো ভাইটামিন সি। ওকে, তো আলটিমেটলি আমি যদি ভাইটামিন সি খাবার জন্যও খাই লেবুটাকে, সেটা যদি এই গরম জলে দিলাম, সেটাও উধাও হয়ে গেল। সুতরাং দয়া করে বন্ধ করুন। মনে আছে মাছের ঝোলে লেবু দিয়ে আমরা খাই, ওইটা করুন। ডালে লেবু, সেইটা অনেক ভালো, এবং বাঙালিরা সেটাতেই অভ্যস্ত। কেন অভ্যস্ত? কারণ আমাদের পূর্বপুরুষরা জানতো যে যদি ভাইটামিন সি খেতে হয় ওইভাবে খেতে হবে। আচ্ছা, সকালে উঠে কি খাবো খালি পেটে? দেখো, সকালে উঠে খালি পেটে
অনেকে যে নানান রকমের জল খান, সেটা নানান রকমের স্পাইসেস বা যেটা আমরা বলছিলাম মশলা দিয়ে জল খান, যেমন কিছু লোক জিরে দিয়ে খান, কিছু লোক জোয়ান দিয়ে খান। এগুলোর সব কিন্তু সায়েন্টিফিক কারণ আছে, যার যেটা প্রয়োজন। আমিও দিই মাঝে মাঝে কিছু কিছু জলের কথা আমি বলি এবং পেশেন্টদের প্রেসক্রাইব করি, সেটা তার প্রয়োজন অনুযায়ী। যার ডায়াবেটিস আছে তাকে আমি মেথি দিই। তো এইগুলো সেরকমভাবে ক্যালকুলেট করে এবং তার প্রয়োজন অনুযায়ী। সুতরাং বিনা কারণে 50 রকমের জল খাচ্ছি, এর কিন্তু কোনো র্যাশনাল কারণ নেই। সুপারফুড সবার জন্য নয়, সুপারফুড ভেবে আমরা দিই যাতে তার কাজটা হয়। এবারে আসি, সকালে উঠে যদি একজন মানুষ সিম্পল রুটি তরকারি খেয়ে অভ্যস্ত, তার কিন্তু কোনো ক্ষতি হয় না। তো সকালে উঠে যখন খিদে পাবে তখন খাবার খান, সব রকমের খাবার খেতে পারেন। হ্যাঁ, যদি কোনো রকমের ক্লিনিক্যাল ইস্যু থাকে তাহলে অবশ্যই সেই অনুযায়ী আমরা রেকমেন্ড করি। অথবা কেউ কোনো একটা ট্রান্সফরমেশন জার্নিতে রয়েছে, নিশ্চয়ই সেক্ষেত্রে ফলো করতে হবে। ডায়েটে আছে এবং তার ডায়েটটা নিয়ন্ত্রিত ডায়েট, সে কিছু একটা রেজাল্ট বা কিছু একটা পাওয়ার জন্য গোল আছে তার, সেই জন্য সে ওইভাবে ডায়েটটা করছে, তখন তার নিশ্চয়ই আলাদা হবে। কিন্তু সেই একটা মানুষ সব খেতে পারে। আমি তো বলি অফিসে যাওয়ার আগে ভাত ডাল একদম সবজি একদম মাছ মাংস খেয়ে বেরিয়ে যান, একদম দিনের জন্য রেডি। তো এতে খারাপ কি আছে? অবশ্য আরেকটাও জিনিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে অনেকে ভাবে হেভি ব্রেকফাস্ট ইজ আইডিয়াল। হ্যাঁ, এটাই শিখে এসেছি। হ্যাঁ, ব্রেকফাস্ট লাইক এ কিং, এক্স্যাক্টলি, লাঞ্চ লাইক এ প্রিন্স এন্ড ডিনার লাইক এ বেগার, লাইক এ পপার। হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। কিছু মানুষের সত্যিই সকালে খিদে পায় না, তারা কিন্তু মজা করছে না বা ভুলভাল কথা বলছে না, তারা নিজেদের ফিলিংটা বলছে। সুতরাং তার যখন খিদে পাবে তাকে তখন খাবার দেওয়াটা খুব জরুরি। হ্যাঁ, আমরা যদি আমাদের শরীরের সিগন্যালগুলো না বুঝি, আমি যখন রাস্তায় যাচ্ছি, আমি যখন রেড আর গ্রিন হচ্ছে, আমি তো কথা মানছি, তবেই তো অ্যাক্সিডেন্টটা হচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের শরীরের আমাদেরকে জানানোর পদ্ধতি যে এবার খাও, তোমার শরীর এখন খাবার চায়। এবার সেটা আমরা শুনবো না। আমাদেরকে কেউ একজন বলেছে সকালে এত খেতে হবে, আমি সেটা খেয়ে নিলাম, তারপর সেটা হজমই করতে পারছি না। এটা করবেন না। খিদে পেলে, আমি যেটা বললাম, শারীরিক খিদে, পেটের খিদে যখন পাবে তখন খাবেন, এবং কেউ বলে দিয়েছে তখন খাবেন না। ওকে, আচ্ছা, এই জলজ প্রাণী যাদের আছে এদের কাউন্সিলিং করেন কি করে? দেখুন, আমার একটা ওয়েলনেস ক্লিনিক আছে, ঠিক আছে, যেখানে যেটা আমি বললাম যে আমি বিশ্বাস করি খাবারের সাথে মানসিক একটা কানেকশন আছে, মনের একটা কানেকশন আছে, এবং সেটাকে না মেনে কোনো লাভ নেই। ইট ইজ আনইন্টেলিজেন্ট সেটাকে না মানাটা। সুতরাং আমার একটা টিম আছে যারা স্পেশালাইজড কাউন্সিলিং করে। সেটা শুধু যে আমরা স্ট্রেস রিলেটেড কাউন্সিলিং করি তা নয়, আমরা নানান রকমের, মানে শুধু আপনি মদের কথা বলছেন, মদে আসক্ত আছে, আবার অনেক অন্য সাবস্টেন্সে আসক্ত অনেক লোক আছে যাদেরকে আমরা কাউন্সেলিং করি। এছাড়া আরও কিছু কিছু সমস্যা আছে অনেকের। এটা একটা ইটিং ডিসঅর্ডার। এটার আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যেটা অনেকে আইডেন্টিফাই করতে পারবে হয়তো অডিয়েন্সের মধ্যে। সেটা হচ্ছে যারা রোগা হতে চায় তারা খাবার খায় এবং তারপরে গলায় আঙুল দিয়ে সেটা বমি করে। অনেকে আছে, অনেকে আছে। এক্স্যাক্টলি, এটা কিন্তু একটা মানসিক ডিসঅর্ডার। মানে সে কিন্তু প্রপার বিরিয়ানি খেলো, তার সাথে মানে 3-4 বোতল বিয়ার খেলো, তারপরে ভাবলো আমি তো খেয়ে নিলাম, এবার তো আমি মোটা হয়ে যাব, এবং সে বাড়ি গিয়ে পুরোটা বমি করে দিল। এটা একটা মানসিক রোগ। এটা ভীষণ কমন, এটা অনেকেই জানে না, এটা ভীষণ কমন। এটার কিন্তু চিকিৎসা আছে। এটার চিকিৎসার জন্য বিশেষ ওষুধ কিন্তু খেতে হয় না, এটার জন্য কাউন্সেলিং আমরা করি। এবং এটার ইটিং ডিসঅর্ডার, এটা আমি একটা অপশন বললাম, অ্যানোরেক্সিয়া আছে, অনেক 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 অপশন আছে, অনেক ইটিং ডিসঅর্ডার আছে, সেগুলো আমরা সব আমাদের ক্লিনিকে সারাই। সেটার জন্য আমি আছি, আমার একটা পার্টিকুলার সেট অফ কাউন্সিলার্স আছে যারা কাজ করে, দে আর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আমরা সবাই মিলে আমরা এইভাবে পেশেন্টদের হেল্প করি। এবং বাচ্চাদের হয় যারা ধরুন, এরকম একটা বাচ্চা আমার কাছে, জাস্ট ছোট একটা গল্প বলছি। একটা বাচ্চা আমার কাছে এসছে, সে কিন্তু সারাদিনই খুব একটা কিছু খিদে তার পায় না, মানে তাকে জোর করে খাওয়ানো হয় কিন্তু তার খিদে হয় না, এবং সে না শুধু রোগা হয়ে যাচ্ছে না,
ঠোঁটের পাশ থেকে রক্ত বেরোতে শুরু করছে, ঠোঁটগুলো একদম শুকিয়ে গেছে, চোখটা সাঙ্কন হয়ে গেছে, মানে গ্রোথ তো ছেড়েই দাও, মানে ওটা নিয়ে কথা বলারই দরকার নেই। পিরিয়ডস বন্ধ হয়ে গেছে, 15 বছরের মেয়েটি ছিল। তো এবারে তার সাথে আমি যখন কাউন্সেলিং করলাম, তার সাথে যখন কাউন্সেলিং বলাটা ভুল হবে, আমি যখন তার সাথে গল্প করছিলাম বা কথা বলছিলাম ইনফরমেশন নেওয়ার জন্য, তখন কিন্তু জানতে পারলাম সে চুল খায়। হ্যাঁ, হ্যাঁ, সে কিন্তু ছোটবেলায় খেত না, ছোটবেলায় সে খেত না। তার জীবনে একটা ক্রাইসিস এসছে এবং তারপরে সেটা তার একটা রিয়াকশন, একটা ট্রমা থেকে সে ওইভাবে রিয়াক্ট করেছে। সে শুধুই চুল খায়, ওই জন্য তার খিদে হয় না, তার কিচ্ছু হয় না, এবং ওইভাবে তার শরীর, মানে সে ফার্স্ট হতো ক্লাসে, সে বসে পড়াশোনা করতে পারে না। এই সবগুলো কিন্তু আমার কাছে প্রচুর এরকম কেস স্টাডিজ আছে, যারা পিডিয়াট্রিশিয়ানরা বলুন আমার কাছে পাঠায়, কমপ্লেক্স কেসেস যারা আমার কাছে পাঠায়। আমি শুধু একটা অপশন বললাম, এর মধ্যে চক খায় এরম পেশেন্টস আছে, মাটি খায় এরম পেশেন্টস আছে। তো এগুলো সব ইটিং ডিসঅর্ডার, যেগুলো কিছু কিছু জন ছোটবেলা থেকে করে, কিছু কিছু জন নিজেকে বাঁচানোর জন্য এটা একটা পদ্ধতি সে বেছে নেয়। তো এইগুলো থেকে কিন্তু খুব ইজিলি, মানে আমি তো এই মেয়েটিকে 3 মাসের মধ্যে আমরা সারিয়েছি এবং সে এখন খুব ভালো আছে, সে এখন নাচ শিখতে শুরু করেছে, সে এখন আবার ফার্স্ট হয় ক্লাসে, নেক্সট বছর বোর্ডস দেবে। তো এটা সম্ভব, এটাকে আইডেন্টিফাই করুন, নিজেরা নিজেদেরকে আগে বোঝান যে এটা একটা প্রবলেম, এবং ডাক্তারের কাছে যান বা আমাদের মতো মানুষের কাছে আসুন যারা ওয়েলনেস কনসালটেন্ট এবং ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট। ওকে, বাংলা নববর্ষ যেহেতু বাঙালি খাবার এবং বাঙালি মশলা, অর্থাৎ তুমি বলছিলে কিছুক্ষণ আগে যে তোমার প্রিয় সাবজেক্ট ইন্ডিয়ান স্পাইসেস। একদম। তো ওইগুলো যদি কয়েকটা স্পাইসের ব্যাপারে আমরা একটুখানি কথা বলি, যেগুলো আমরা ট্রিটমেন্ট বলবো না, ওয়েলনেস হিসাবে আমরা, হোম রেমেডি হিসাবে আমরা কাজে লাগাতে পারি। তো প্রথমে একটুখানি গরম মশলা নিয়ে কথা বলি। দেখো, আমরা শুধু গরম মশলা খেলে হবে না, যেটা আমরা অনেকে ভাবি যে গরম মশলাটা গুঁড়ো করে আমরা গরম জলের মধ্যে দিয়ে ওটা খেয়ে নিলে আমাদের সব ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু সেটা নয়। আমাদের রান্নার পদ্ধতিটা, আমি তো বলি ইটস ম্যাজিক্যাল। যারা ভেবেছেন এভাবে যে তেলের মধ্যে গরম মশলাটা দেওয়া হচ্ছে, মানে একটা ফ্যাট লাগবে, তাহলেই কিন্তু গরম মশলার যে আইডিয়াল ফাংশনালিটি, মানে যে জন্য উপকারটা যেভাবে, সেটা তেলের মধ্যে গরম মশলাটা দিলে হয়, ঠিক আছে? তবেই কিন্তু তার, মানে যে জন্য উপকারটা আমরা চাইছি, সব রকমের নানান রকমের ব্যাকটেরিয়া বলো, ফাঙ্গাস বলো, সেগুলো থেকে আমরা নিজেরাই নিজেদের প্রতিরোধ করতে পারছি। আমাদের বাতের ব্যথা কমছে, আমাদের হার্ট বেটার থাকছে, চোখ বেটার থাকছে। আমি সেই ডিটেলে যাচ্ছি না এক্স্যাক্টলি কি ইনগ্রিডিয়েন্ট কি করছে, ইট উইল বিকাম ভেরি বোরিং, কিন্তু আর রক্তটা তরল থাকছে। এইটার জন্য শুধু গরম মশলা না, জিরে, তারপরে গোলমরিচ, তারপরে মানে সো অন সো ফোর্থ, জাস্ট গো অন, মানে হলুদ, প্রত্যেকটা জিনিস আমাদের এই যে কেমিক্যাল সব রিয়াকশন শরীরের মধ্যে চলছে, তার ইনগ্রিডিয়েন্টস গুলো, তার জন্য যে জিনিসগুলো দরকার, সেগুলো আমরা স্পাইসেস থেকে পাই। অ্যাকচুয়ালি স্পাইসি কথাটা না একটুখানি মিস ইন্টারপ্রেটেড আমাদের এখানে, কারণ স্পাইসি কথাটা পাশ্চাত্যে যেভাবে ব্যবহার করা হয় যে খুব ঝাল, তেল ঝালের খাবারকে আমরা মানে পাশ্চাত্যে বলে হচ্ছে স্পাইসি, হট অ্যান্ড স্পাইসি। এক্স্যাক্টলি। কিন্তু আমাদের এখানে স্পাইসেস তো অনেক কিছুই। দেখো, এই গল্পটা আমি অনেককে বলি, জাস্ট একটু বলে দিই গল্পটা। সেটা হচ্ছে কলাম্বাস ওই যে পাড়ি দিয়েছিল সোনার উদ্দেশ্যে, সোনা পাওয়ার উদ্দেশ্যে ইন্ডিয়াতে আসতে চাইছিল, কারণ ইন্ডিয়াতে সোনা আছে। এবার সাধারণ মানুষ সবাই ভাবছে যে আমাদের এখানে গোল্ড আছে, মানে সোনা, কিন্তু আসলে সেটা কিন্তু ছিল না। আসলে সোনা ছিল স্পাইসেস। কেন জানো? তখনকার লোকেও সেটা জানতো যে হেলথ ইজ ওয়েলথ। তুমি যদি সুস্থ থাকো তাহলে কিন্তু তুমি অনেক টাকা রোজগার করতে পারবে।
তো আগেকার দিনে খুব স্বাভাবিকভাবে যদি তুমি আমাদের সাহিত্যটাও পড়ো, আমি বাঙালি সাহিত্যের কথা বলছি, তখন দেখবে 24 বছর বয়সে এরকম একটা রোগ হলো মারা গেল, একটা ইনফেকশন হলো মারা গেল, তাই তো? কিন্তু স্পাইসেস যদি সঠিকভাবে খাও, আমরা সত্যি নিজে থেকেই অনেক ইনফেকশন ঠিক করতে পারি। এখন আমাদের অনেক মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে, যে এই ওষুধ বেরিয়েছে, অ্যান্টিবায়োটিক্স বেরিয়েছে, অনেক 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 আমরা এগিয়ে গেছি। যেখানে লাইফ এক্সপেক্টেন্সি আগে ছিল 60 বছর মানে অনেক বেঁচেছি, এখন তো 90, তাই না? সেটা ওষুধের মাধ্যমেই হয়েছে। কিন্তু তাও আমরা নিজেরাও পারি আমাদের চামড়াকে ঠিক রাখতে, আমরা নিজেরাই পারি, তার জন্য কোনো ক্রিম লাগে না, যদি আমরা সঠিক খাবারটা খাই, ব্যালেন্সড ডায়েট খাই, যার মধ্যে সঠিক পরিমাণে স্পাইসেস আছে। স্পাইসেস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস। কার্বোনেটেড ড্রিঙ্ক, এই যে কোল্ড ড্রিঙ্কস আমরা সব জায়গায় পাই, তো রাস্তায় বেরোলো, এত গরম পড়েছে, রাস্তায় বেরোলো, তো কি এরকম পানীয় খেতে পারে যেটা শরীরের জন্য ভালো? দেখো, তথাকথিত কোল্ড ড্রিঙ্ক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ফিজি ড্রিঙ্ক বা কার্বোনেটেড ড্রিঙ্ক, যেটাতে সোডা থাকে এবং সেটা কিন্তু টয়লেট পরিষ্কার করার জন্য। একদম ঠিক, ওটা খাবার জন্য নয়। টয়লেট মানে আপনি ভাববেন আপনার ক্লিন ইউরিন হবে, মানে ওই যে কোমর পরিষ্কার করার জন্য, মানে অ্যাসিডের মানে মিউরিয়েটিক অ্যাসিড ইউজ করা হয়, সেটার অল্টারনেটিভ হচ্ছে, বা ওটা দিয়েও পরিষ্কার করতে পারেন একদম। খুব ভালো পরিষ্কার হয়। তো এবার আপনি যদি আপনার শরীরটাকে একটা কমোড ভাবেন, তাতে আমার কোনো ক্ষতি নেই, আপনি ভাবতেই পারেন এবং আপনি খেতেই পারেন, কিন্তু আমি সেটা ভাবি না এবং আমি সেটা রেকমেন্ড করি না। তো যেটা বলবো সেটা হচ্ছে টেস্টি খাবার খেতে হবে, যেটা বা টেস্টি ড্রিঙ্ক একটা খেতে হবে। সেক্ষেত্রে যদি রাস্তায় থাকেন, তাহলে আবারও ফিরে আসি আমার ফেভারিট টপিক, যদি কলকাতার রাস্তায় হাঁটেন এখনো দেখতে পাবেন আখের রস পাওয়া যায়। তো আখের রসে লোকে ভাবে যে এ বাবা চিনি তৈরি হয়, তার মানে তো শুধু চিনি না। একটা মানুষ যখন অনেক ঘামে, তার কিন্তু ক্যালোরি ডিমান্ডটাও বাড়ে। তো আখের রস কিন্তু অনেক কিছুই আছে তার মধ্যে এবং সেটাতে হেল্প করে। ডাবের জল তো বটেই, ডাবের জল তো এখন সত্যি লোকে বুঝে গেছে এবং ডাবের দাম বেড়েই চলেছে, তো এবারে সেটা অনেকেই জানে। কিন্তু হ্যাঁ, ডাবটা, আমার পেশেন্টরা যেটা বলে, ডাবটা অতটা ঠান্ডা হয় না, কারণ ওরমভাবে আইস বা বরফ দেওয়া হয় না। অনেকে ইনোভেট করেছে, হ্যাঁ ওটা করেছে, কিন্তু রাস্তায় যখন চলছি তখন সবসময় সেইটা হয় না। তো আমরা একটু আমাদের বুঝে নিতে হবে, যখন আমি গরম, আমার ফিলিংটা হচ্ছে, আমি ঘামছি, তখন আমার প্রায়োরিটিটা কি? ইমিডিয়েটলি একটা ঠান্ডা খাওয়া, তাতে কিন্তু শরীরটা খারাপ হয়। তার থেকে একটা খাবার খাওয়া বা একটা পানীয় খাওয়া, যেটা আমার ঘাম থেকে যেগুলো বেরোলো সেটা পরিপূরক, সেটা কিন্তু ডাবের জল, এবং কিছুটা হলেও আমরা আখের রসকে সেটা বলতে পারি। এছাড়া অবশ্যই নানান রকম জুসের দোকান এখন রাস্তায় রাস্তায় ভরে গেছে। যে জুসটা কোনো ফল দিয়ে বানাচ্ছে, এক্স্যাক্টলি, ফলের রস, আমি ফলের রসের কথা বলছি, আমি বোতলে প্রি-প্যাকেজড ফ্রুট জুসের কথা বলছি না। আবারও বলি, আমি ন্যাচারাল ফুডের কথা বলছি, যেগুলো স্বাভাবিকভাবে আমাদের যুগ যুগ থেকে। লস্যি, একদম লস্যিও চলবে, চিনি ছাড়া। হ্যাঁ, অল্প চিনি চলতে পারে, অসুবিধা নেই, কারণ যেই একটু চিনি আমরা লস্যিতে দিচ্ছি সেটা কিন্তু এমটি ক্যালোরি হচ্ছে না, কারণ তার মধ্যে দই আছে, তার মধ্যে নানান জিরে আছে, নানান রকমের কিছু আছে, কাজু টাজু সব মিলিয়ে সবই থাকতে পারে, অসুবিধা নেই। তো লস্যিও চলবে। আর এখন মানে আমপান্না এখানে অনেক জায়গায় পাওয়া যায়, মোর লাইক আমরা ঘোল খাই, আমরা বাঙালিরা ঘোলটা খাই। তো আমরা ঘোলটা খুবই ভালো আমাদের শরীরের জন্য। দেখবে ঘোলটা একটু পাতলা হয়, লস্যির থেকে একটু পাতলা হয়, জলের পরিমাণটা বেশি থাকে, কারণ আমাদের এনভায়রনমেন্টে আমরা বেশি ঘামি। হ্যাঁ, পাঞ্জাবের থেকে আমরা বেশি ঘামি, আমাদের যা এনভায়রনমেন্ট, তো ওই জন্য আমাদের কিন্তু লস্যিটা ঠিক যায় না, আমাদের ঘোলটা যায়, এবং তার মধ্যে মাঝে মাঝে গন্ধরাজ লেবুও দেওয়া থাকে, কারণ সেটা আমাদের ইন্ডিজেনাস, সেটা আমাদের স্বাভাবিক। তো এইগুলো সবই চলবে, কিছু না হলে লেবুর জল, লেবুর জল রাস্তায় 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 পাওয়া যায় এবং খুব ইজিলি অ্যাভেলেবল। ওয়াই নট শিফট টু দ্যাট? একদম। তাহলে এই বাংলা নববর্ষে আপনারা একটা রেজলিউশন তো নিতেই পারেন, যে আপনার কোল্ড ড্রিঙ্কসটাকে আপনি রিপ্লেস করে দিলেন, যেরকম লেবুর জল, লস্যি, ডাবের জল, আখের রস, এইগুলোকে রিপ্লেস করুন
ওই টেস্ট অফ থান্ডার নো মোর। আর সব শেষে আসি, ভীষণ কঠিন একটা প্রশ্ন করতে চলেছে আপনাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। খুব ভয় এই পাচ্ছি। প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে একটু, এই 4 নম্বরের। এটা ভয়ঙ্কর, কারণ চিরকাল বাঙালির পরিচিতি হচ্ছে ভুঁড়ির জন্য। মধ্যপ্রদেশ বলছে? একদম একদম একদম। বাঙালি হবে, বাঙালি খাবার খাবে, মাছে ভাতে বাঙালি হবে এবং ভুঁড়ি হবে না, এটা তো হয় না। তুমি আমাকে বলো যে এমন আমাদের একটা ওভারঅল দিনের ডায়েট শুধুমাত্র বাঙালি খাবার দিয়ে, যাতে বাঙালি খাবেও প্রচুর কিন্তু ভুঁড়ি হবে না, দেখে বোঝা যাবে না সে বাঙালি। আমি যদি এমন একটা ডায়েট বলি যেটা আমি চাইছি আমার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে বা ওজনটাকে কমাতে, তাহলে ন্যাচারালি আমি বলবো যে সকালে ওই লুচি আলুর তরকারিটা বাদ দিয়ে আমরা যদি রুটিতে শিফট করি, আমরা রুটি, বাঙালিরা রুটি খুবই খায়, মানে ময়দা বর্জন করি। হ্যাঁ, তাহলে যদি আমরা রুটিতে শিফট করি তাহলে ভালো। আরেকটা জিনিস আমি খুব রেগুলারলি বলি, সেটা হচ্ছে খইটা কিন্তু বাঙালির একটা খুব একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। ওটস খায়, খই খায় না। হ্যাঁ, আমি ভীষণভাবে খই রেকমেন্ড করি। এটা আমি অনেককে বলেছি যে সবাই দেখেছি ওটস এর জন্য পাগল, হ্যাঁ, কিন্তু সেম কিন্তু খই আমাদের খইও যথেষ্ট ভালো এবং সকালের জন্য পেটটাকে ভর্তি রাখে, ক্যালোরিজ যথেষ্ট ক্যালোরিজ আছে, কারণ ক্যালোরিজটা দরকার। সকালবেলা আমরা যখন একটা ব্রেকফাস্ট খাচ্ছি, খিদে পাচ্ছে, তো তার মধ্যে ক্যালোরিজটা দরকার এবং গুড ক্যালোরিজ আছে, তার মধ্যে আরও অনেক কিছু আছে, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, এনার্জি লেভেল ভালো থাকে। তো খই, দই, তার সাথে একটু একটু যদি মুরগিও থাকে তাহলে কোনো সমস্যা নেই, কারণ টেস্টটা ভালো আসে। এবং তার সাথে আম চলতে পারে, গরমকাল আসছে, যে কোনো সিজনাল ফ্রুট। হ্যাঁ, সিজনাল ফ্রুটস চলতে পারে। তো এগুলো শর্টকাট সলিউশন, ঠিক আছে? আলুর তরকারি খাবো? আলুর তরকারি খেতে পারো যদি তুমি ভাতের পরিমাণটা কমাও। ওকে, মানে দুটোই শর্করা জাতীয় খাবার যেহেতু। তো এইটাই বলছি, ব্যালেন্সটা আনতে হবে। আমি একদম আলুকে না বলছি না, আবার ভাতকেও না বলছি না, কিন্তু ডিপেন্ড করে তুমি কি ওয়ার্ক ফ্রম হোম করছো, তুমি কি বসে বসে কাজ করছো, তাহলে তো তোমাকে ক্যালোরির পরিমাণটা কমাতে হবে। ওইখানেই ওই যে প্রথম জায়গাটা যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, তো সেক্ষেত্রে আর দুপুরবেলা তো আমি ভীষণভাবে বলি যে একটু ভাত, তার সাথে শুক্তো আমার ফেভারিট। মানে শুক্তোর গুণাবলী মানে ইটস আ ম্যাজিক ডায়েট, ম্যাজিক ডিশ। তো হ্যাভ শুক্তো, ভীষণভাবে শুক্তো খান। আর সব সময় ওটাকে মানে সবজিগুলোকে পাল্টানো যায়, একদম পাল্টানো যায়, খেতে ভালো হয়। শীতকালের একরকম, আমি দেখেছি আমার বাড়িতে শীতকালের একরকম সবজি শুক্তো হয়, গরমকালে একরকম শুক্তো হয়। বিশেষ করে শীতকালে শুক্তো আমার বেশি প্রিয়, আমারও তাই। এবং লোকে ভাবে যে একদম প্রোটিন নেই, না, শুক্তো যদি অরিজিনাল পদ্ধতি, রান্নার পদ্ধতিটা দেখা যায়, তার মধ্যে কিন্তু দুধ দেওয়া হয়। তো আমাদের বাড়িতেও কিন্তু দুধ দেওয়া হয় শুক্তোতে, এবং প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, ভাইটামিন, মিনারেলস, মানে ভর্তি, খেতে দারুণ। আর একদম অর্গানিক ঘি দিয়ে কিন্তু বানানো যায়, মানে একটু অর্গানিক ঘি যদি দিই ফ্লেভারটাও ভালো আসে। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে যখন মেয়ে দেখতে যেত, মেয়ে রান্না জানে কিনা সেটা যাচাই করার জন্য সবার আগে জিজ্ঞেস শুক্তো রান্না শুক্তো খেলে শরীর ভালো থাকবে। শুক্তো যে রান্না করতে পারে তার কাছে বাকি রান্নাগুলো ইজি, কারণ শুক্তো টেস্টি বানানো ডিফিকাল্ট, অনেকগুলো আছে, তো অনেকগুলো পড়ে যাচ্ছে, সজনে ডাঁটা, মাংস তো সবাই জানে। একদম, তো সেটা চললো। তার সাথে ভাজা চলতেও পারে, নাও চলতে পারে। আমাদের মানে দেখো 3 পদ হয় ইউজুয়ালি আমাদের খাবার, কিন্তু ধরো রবিবার দিন আমরা 5 পদ খেলাম বাঙালি ডায়েটে। সবসময় তো 5 পদ খাওয়া হয় না, তো সেক্ষেত্রে যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে ভাতের পরিমাণটাও 3 পদে কিন্তু ভাতের পরিমাণটা কমই লাগে। হ্যাঁ, আর তার সাথে হয়তো আমরা ডালটা তো আমাদের খুবই ইম্পর্টেন্ট পার্ট, আর ডালটা খুবই ভালো। আমরা ছোলার ডালটা খুবই ব্যবহার করি, তার মধ্যে নারকোল ব্যবহার করি, তো ওটা আমার নিজেরও খুব ফেভারিট, সেই জন্য ওটা নিয়েই প্রথমে কথা বলছি। নারকোলটা অত্যন্ত ভালো একটা ইনগ্রিডিয়েন্ট। একটু কিশমিশ দিন, কিশমিশ, প্রত্যেকটা ভালো ইনগ্রিডিয়েন্ট। হ্যাঁ, পরিমাণটা কম খেতে হবে। আমি এত ছোলার ডাল খেলাম সেটা তো চলবে না, তো পরিমাণটা ঠিক রাখতে হবে। এবং তার সাথে মাছ, আমরা নদীর পাশে থাকার মানুষ এবং আমরা মিষ্টি জলের মাছ খেতে অভ্যস্ত। মাছ অত্যন্ত ভালো শরীরের জন্য। মাছে আছে ওমেগা 3, ওমেগা 6। এখন ঘরে ঘরে ওমেগা 3, ওমেগা 6 সবাই জানে।
এই প্রসঙ্গে একটা কথা বলি, যেরকম কিছুক্ষণ আগে বলছিলাম আমি, যে ফলের ব্যাপারে মানুষের একটা ওই এলিটিজম আছে, একদম যে আমি অ্যাভোকাডো খাবো কিন্তু পেয়ারা খাবো না। মাছের ক্ষেত্রেও কিন্তু আমি দেখি প্রচুর বন্ধু বান্ধবের মধ্যে আমি টুনা ফিশ খাই, সালমন খাই, আমি মনীষিত বলে দেবে সলোমন মাছ, চলমান চলমান। তো আমাদের যেরকম তেলাপিয়া যদি কেউ খায়, আমরা খুব বলি বাবা এই তেলাপিয়া খায়, এর সাথে আমি মিশবো না কাল থেকে। বা পমফ্রেটের ব্যাপারে একটা ছিল, লোটে মাছের ব্যাপারে ছিল। তো এই মাছের ব্যাপারেও যদি একটু বলে দাও। দেখো, বেশিরভাগ মাছেই ভাইটামিন, মিনারেল, প্রোটিন তো থাকেই, কিন্তু ওমেগা-3, ওমেগা-6 কোনো একটা তো থাকেই থাকে। ইনফ্যাক্ট ইলিশ মাছে খুব আছে, ঠিক আছে? তো তার জন্য টুনা বা সালমন বা ম্যাকারেল এগুলো আনতে হবে না। আসলে কি হয়েছে জানো তো, রিসার্চটা তো বিদেশে হয় বেশিরভাগ, আমরা এখানে সত্যি পরবর্তীকালে এখন আমরা রিসার্চ করছি, কিন্তু খুব একটা ডকুমেন্টেড রিসার্চ হতো না, মানে মেডিকেলি ডকুমেন্টেড রিসার্চ যেটা আমরা বলি, ওটা ওরা ওখানে করেছে। তো ওখানে ওরা যা মাছ পেয়েছে তার উপর রিসার্চ করেছে। তো আশা করি আগামী 10-20 বছরের মধ্যে লোকে এটাও জানবে যে আমাদের ইলিশ মাছেও আছে, পমফ্রেট মাছেও আছে, আমাদের লোটে মাছে আছে, আমাদের তেলাপিয়া মাছে আছে। এগুলো অত্যন্ত ভালো, প্লিজ রোজ খাবেন। একদম, ওই আমরা মাছের জায়গা থেকে কিন্তু সেরা। এবার আসে সন্ধ্যেবেলার খাবারে। হ্যাঁ, ও আরেকটা জিনিস বললাম না, গেরি গুগলি এক্সেপশনালি নিউট্রিশাস। গেরি গুগলি নিয়ে তো সবাই খুব খারাপ ভাবে দেখে, গরিবদের খাবার, ট্রাইবালদের খাবার, আমরা কেন খাবো। একদম না, এটা অত্যন্ত ভালো, প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল ভর্তি, মানে আমি তো বলি খনি। হ্যাঁ, একদম যেরকম ভাবে কষা মাংস রাঁধেন ওইভাবে রাঁধুন, একদম গেরি গুগলি খান, অত্যন্ত ভালো। নিজেকে ওরকম ভাববেন না, এত এলিট হয়ে যাচ্ছেন কেন আপনারা? গুগলি বল করুন। এমনকি পিঁপড়ে, একদম পিঁপড়েটা খুবই রেয়ার আমাদের এখানে। ট্রাইবাল নিউট্রিশন নিয়ে একটা আলাদা পর্ব করব, এক্সেপশনাল, কিন্তু হ্যাঁ ওটা নিয়ে আমরা নিশ্চয়ই কখনো রিসার্চ হয়েছে। কিন্তু ওটা নিয়ে সন্ধ্যাবেলার খাবারে তুমি একটু ভেবে দেখো, যদি আমরা আমাদের দিদা ঠাকুমাদের কথা ভাবি, মশলা মুড়ি খুব ফেভারিট, ঠিক আছে? মশলা মুড়ি নিয়ে চা, এটা বসে আড্ডা হতো, ঠিক আছে? তার সাথে বেগুনি, তার সাথে কিছু একটা ভাজা, হ্যাঁ বাড়িতে বানানো আম তেল, হ্যাঁ বাড়িতে বানানো ওই আচারের ওই তেলটা, ঠিক আছে? তো এইটাও যথেষ্ট হেলদি, এটাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যার এলডিএল হাই সে ভাজাটা খাবেন না, যার ট্রাইগ্লিসারাইড হাই সে ভাজাটা খাবেন না, যে ওয়েট রিডিউসিং ডায়েট আছে সে ভাজাটা খাবেন না, কিন্তু আদারওয়াইজ তো খেলে কোনো ক্ষতি নেই। তো এটাও অত্যন্ত অত্যন্ত ভালো শরীরের জন্য। তারপরে ডিনার, রাতের খাবার। এবং কটায় খাবো? আমরা তো সিরিয়াল দেখে খেতে বসি, তারপর ঘুমোতে যাই 12টায়। আমার তো সেই দিনকে খাওয়া হয় না, আমার তো 12টার পরের দিন খাই। আর যাদের প্রচুর নেমন্তন্ন বাড়ি আছে তাদের ডায়েট নিয়ে পরে একদিন আলোচনা করবো। দেখো, আইডিয়ালি না ঘুমোতে যাওয়ার 2 ঘন্টা আগে ডিনারটা করা উচিত। এটা কিন্তু গোজ উইদাউট সেইং, মানে যখনই ঘুমোতে যাও তার 2 ঘন্টা আগে। এরকম নয় যে 8টার মধ্যে খাওয়া উচিত, এরকম ব্যাপারটা নয়। অনেকে রাতে 3টেতে ঘুমোতে যায়। আমার তো ইন্টারন্যাশনাল পাইলটসরাও আছে আমার পেশেন্টস, যাদের ঘুমোতে যাওয়াটা রোজ চেঞ্জ করে। তো ব্যাপারটা হচ্ছে মোর লাইক 2 ঘন্টা ঘুমোতে যাওয়ার 2 ঘন্টা আগে ওই সময়টা কিছু খাবেন না, তার আগে খেয়ে নেবেন। তো এইটা একটু মেনটেন করলে। এবার আসি রাতের বাঙালি খাবার কি খেতে পারি? ও ইয়েস, দেখো বাঙালিরা রাতে ইউজুয়ালি রুটি খায়, ভাত। আমি ভাত খাই, আমি ভাত খাই, কিন্তু এখনকার বাঙালিরা রাতে রুটি খায়। আমি যত জিজ্ঞেস করি পেশেন্টদের, আমি বলে বাড়িতে করিয়েছি, মানে আগে আমার বাড়িতে 3 বেলা ভাত। প্লিজ 3 বেলা ভাত খাবে, এটা খুব ভালো শরীরের জন্য। ভাতের পরিমাণটা অল্প খেও, কারণ ওই আর কি, তুমি তো চাষবাস করছো না বা রিক্সা টানছো না, তো তোমার যতটা ডিমান্ড ততটা ভাত খাবে, ঠিক আছে? তো ওই রকমই ব্যাপার। কিন্তু যেটা হয় আর কি, খুব সাধারণত যেটা হয়, আমরা না আজকাল রুটি আর চিকেন এটা ডিনার করি, বা ধরো ভাত মাছ এটা ডিনার করছি, বা তরকা রুটি এটা ডিনার করছি। আমি স্বাভাবিক এখনকার বাঙালিদের কথা বলছি। তাতে কিন্তু একটা বড় গ্যাপ রয়ে যাচ্ছে আমাদের ভেজিটেবলসে, ঠিক আছে? সবজি কিন্তু রাতে খেতে হবে, ওটা কিন্তু ডিলিট করা যাবে না। তো 3 পদ খেতে হবে রাতে। রাতে কিন্তু ওরকম শর্টকাট করা যাবে না, পরিমাণ কম খাও
কিন্তু একটা সবজি জাতীয় কিছু একটা খেতে হবে, মানে প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট এবং সবজির একটা ব্যালেন্স, কম্বিনেশন, ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট তো তুমি সুষম আগের দিন আহার, বুঝিয়েছো যে হ্যাঁ। ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ সুষম আহার। সুষম আহার আমাদের রয়েছে উইমেন্স ডে এপিসোডটা আপনারা দেখতে পাবেন। অনেক ধন্যবাদ অনন্যা তোমাকে, যে অনেক কিছু আমরা রিল্যাক্সড হলাম। কিন্তু অনন্যাকে আমরা ছাড়বো না, না না কিন্তু। না, আমরা অনন্যাকে তো নিয়ে আমরা অনন্যার সাথে আমরা হ্যাঁ, রাস্তায় স্ট্রিট রাস্তায়, ফুড নিয়ে হ্যাঁ। আমরা শো করতে চাই, একদম। যে কোন কোন স্ট্রিট ফুড আমরা কিভাবে একদম। খেতে চাই। আজকের পর্বটা দেখে আশা করি প্রচুর বাঙালি খুব স্বস্তিতে আজকে নববর্ষের খাবারটা খেতে পারবে, যে বাবা ফাইনালি একজনকে পেয়েছি যে আমাদের কিছু খেতে বারণ করেনি, বলেছে বুঝে খাও। তো সবকিছুই খান, বুঝে খান, এবং ক্যালোরি ডেফিসিট মানে যেটা খাচ্ছেন সেটা যদি পরের দিন আপনি ঝরিয়ে দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো। দেখবেন যারা ফিজিক্যাল লেবার হয় তারা এতটা খায় কিন্তু তাদের সিক্স প্যাক, বাইসেপ, ট্রাইসেপ, শোল্ডার দেখেছেন তো, যারা বাড়ি উইদাউট জিম। তো লাইফ ইজ এ জিম, সেটা যদি আপনি মেনটেন করতে পারেন আমার মনে হয় না আপনাকে আর জিমে যাওয়ার প্রয়োজন আছে। একটা ছোট্ট ওই মনে রাখবেন, বুঝে খান, গুজে খাবেন না। এটা আমি ইউজ করব পেশেন্টদের জন্য, ভালো লেগে যাবে। একদম একদম কপিরাইট ডক্টর কে এন চক্রবর্তী, মানে একদম এটা আপনি বলবেন। হ্যাঁ একদম একদম। সো থ্যাংক ইউ সো মাচ অরণ্যা। আরো আমরা পর্ব করতে চাই খাবার দাবার নিয়ে, আমরা মানে এটা তো পুরো ওভারঅল একটা এপিসোড করলাম, আমরা ডিপ ডাইভ করব প্রোটিন নিয়ে একটা, কার্বস নিয়ে একটা। থ্যাংক ইউ তোমাদের দুজনকে আমাকে আবারও ডাকার জন্য। আমি ভীষণ এনজয় করি তোমাদের সাথে আড্ডা মারতে, আমি বারবার বলি এটা আমার কাছে আড্ডা মারা। একদম, আর আমরা সেই কারণে তো হুইল চেয়ারে বসেছি। আর সবাইকে আমার মানে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ এতে বড় আনন্দ, সুস্থ থাকায় বড্ড আনন্দ। আনন্দে থাকুন। একদম, আপনারা সুস্থ থাকুন, খাওয়া দাওয়া করুন, নতুন বছর খুব ভালো কাটুক আপনাদের সবার। আর এখান থেকে বিদায় নিচ্ছি আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে কোনো ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি, স্টে বাঙালি। নমস্কার।